Good evening, good evening to all of you সবাইকে and most welcome সবাইকে আমাদের ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট ক্লাসে। গুড ইভিনিং টু অল অফ ইউ সবাইকে। আমার ভয়েস এবং ভিডিও প্রপারলি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। গুড ইভিনিং টু অল অফ ইউ, গুড ইভিনিং টু অল অফ ইউ সবাইকে। কেমন আছো তোমরা সবাই? কেমন আছো সবাই? কেমন আছো? আমার ভয়েস ভিডিও প্রপারলি ঠিকঠাক শোনা যাচ্ছে? Am I audible to you? Am I audible to you? আমাকে একটু কমেন্টে বা ভয়েসে যেটা তোমাদের ইজি মনে হয় আমাকে করতে পারো, ঠিক আছে? ইয়েস, ঠিক আছে। থ্যাংক ইউ মাম্পি। গুড ইভিনিং টু অল অফ ইউ। বাকিরা একটু জানাও আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি বাবা, খুবই ভালো আছি। তোমাদের ক্লাসটা একটু লেট হয়ে গেল শুরু করতে আমাদের। ওকে, বাকিরা আমাকে একটু জানাও কেমন আছো তোমরা সবাই? কেমন আছো তোমরা সবাই? দেবাশিস, কাইন্ডলি টার্ন অফ ইউর ক্যামেরা বিকজ ইট উইল buffer the video. Okay, so try to turn off the camera. Okay, দেবাশিস। বাকিরা জানাও, বাকিরা একটু জানাও আমাকে, বাকিরা একটু জানাও, বাকিরা একটু জানাও ভিডিও প্রপারলি ঠিকঠাক, ভয়েস ঠিকঠাক ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা। ওকে, আমাকে একটু জানাও সবাই। এটা কি ফার্স্ট ক্লাস তোমাদের নাকি সেই জন্য একটুখানি আনকমফোর্টেবল ফিল হচ্ছে? অ্যাম আই রাইট? বাকিরা জানাও, বাকিরা জানাও। ইয়েস স্যার, ফার্স্ট ক্লাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইটস ওকে, ইটস ওকে দেবাসি, ইটস ওকে, ইটস ওকে, নো প্রবলেম, নট আ প্রবলেম। আচ্ছা আচ্ছা, বদিরুদ্দিন, ওকে 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 ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। বাকিরা একটু জানাও। শ্রেয়া, শ্রেয়া, বাকিরা একটু জানাও। বাকিরা একটু জানাও। ঠিক আছে, ওকে, চলো। সবার আগে আজকে কি করব আমরা ক্লাসে? আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা করব তোমাদের সাথে জাস্ট একটুখানি আমি ডিসকাস করব অ্যাবাউট ইউর জার্নি সম্পর্কে। তোমরা ক্লাস 12-এর এক্সাম অলরেডি দিয়ে চলে এসেছো। ইংলিশ কার কেমন লাগে, কেন ইংলিশ অনার্স নিয়েছো, ইংলিশ লিটারেচার কেন নিয়েছো, ঠিক আছে? তো জাস্ট সেগুলো সম্পর্কে আমরা জাস্ট আজকে ডিসকাস করবো। আর সিলেবাস সম্পর্কে তোমাদেরকে একটু আমি ক্লিয়ারলিভাবে বলবো, ঠিক আছে? এবং তার সাথে তোমাদের কবে ক্লাস হবে, কিভাবে হবে, কেমন করে হবে, এবং তার সাথে তোমাদের ক্লাসের যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলো কেমন করে হবে সেগুলো সম্পর্কে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। আজকে আমরা কিছুই পড়বো না, আজকে আমরা জাস্ট শুধু একটুখানি তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? ওকে, একটু ভয় করছে বলো সবার? ভয় করার দরকার নেই, চিল, একদম একদম চিল থাকো, ঠিক আছে? একদম চিল থাকো, ভয় করার কিছু দরকার নেই। জাস্ট শুধু এই যে অ্যাকচুয়ালি কলেজ যে লাইফ, সেই লাইফটাকে জাস্ট একটু অ্যাকচুয়ালি লিটারেচারকে এনজয় করার চেষ্টা করো, ব্যাস, দ্যাটস অল। ওকে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, সবার আগে আমাকে একজন করে তার একটু ইন্ট্রোডাকশন আমাকে একটু দিয়ে দাও, ঠিক আছে? জাস্ট একটু নাম বলো এবং তার সাথে বলো যে হচ্ছে কেন তোমরা ইংলিশ অনার্স নিয়েছো, হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড চুজিং ইংলিশ লিটারেচার, বলো। একটু একজন করে আমাকে একটু বলতে থাকো, ঠিক আছে? ঘাবড়ানোর দরকার নেই, আস্তে আস্তে একটু কথা বলো, কারণ অনলাইন ক্লাসে আমরা বিশেষ করে তোমাদের সাথে ভার্বালি কথা বলবো, তাই না? তোমাদের ডাউটগুলো আমি ভার্বালি অ্যাকচুয়ালি একটু ডিসকাস করবো সেই ক্ষেত্রে। কলেজ তোমরা যাচ্ছ, কলেজ কি তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে না এখনো হয়নি? এখনো চলছে নাকি? জানাও সবাই, জানাও। তো শুরু হয়ে গেছে, ঠিক আছে, থ্যাংক ইউ মাম্পি, ঠিক আছে, ওকে, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, এক এক করে আমাকে একটু বলো, একটু নিজের নাম বলো এবং তার সাথে কেন চুজ করেছো ইংলিশ লিটারেচারকে, আমাকে সেটা জাস্ট বলো একজন করে, যে কেউ, এনিওয়ান। মাম্পি, তুমি বলো প্রথমে, ইউ আর দ্য ফার্স্ট ওয়ান, বলো। নমস্কার
স্যার, আমি মাম্পি কুন্ডু। ওকে, ইংরেজি অনার্স নেওয়ার পেছনে কারণ যদি বলেন, ইংরেজি ভালো লাগে, আবার কিছু একটু দুর্বলতা আছে, সেটা কাটানোর জন্য। আচ্ছা 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 আচ্ছা। তো ক্লাস 12 এর হচ্ছে তোমাদের তো আই থিঙ্ক সেমিস্টার সিস্টেম এক্সাম হয়েছিল, এম আই রাইট? সেমিস্টার সিস্টেমে মনে হয় এক্সাম হ্যাঁ, হয়েছিল স্যার। তোমার, আচ্ছা আচ্ছা। তো সেমিস্টার সিস্টেমে বা এই ক্লাস 12 পর্যন্ত বা ক্লাস 12-এর তোমার সব থেকে পছন্দের রাইটিং কোনটা ছিল, মানে পছন্দের অ্যাকচুয়ালি স্টোরি কোনটা ছিল, স্টোরি বা পোয়েম অর প্লে সামথিং এলস, কোনটা সব থেকে তোমার পছন্দের ছিল? যে কোনো একটা। স্টোরি বলতে কবিতাগুলো বেশি ভালো লাগতো, পোয়েমগুলো। আচ্ছা 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 অনেক ধরনের মিনিং হতো আচ্ছা 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 একটা লাইনে। আচ্ছা, বাহ, গুড, ভেরি গুড, ঠিক আছে। আর তোমার হচ্ছে পছন্দের কবির নাম কি জানতে পারি আমি? তোমার পছন্দের কবির নাম, যে কবির কবিতা পড়তে তুমি সব থেকে বেশি ভালোবাসো? শেক্সপিয়ার আছে, তারপরে আরো অনেকে আছে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ মাম্পি, থ্যাংক ইউ, কথা বলে খুব ভালো লাগলো, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে বদিরুদ্দিন, বলো। বদিরুদ্দিন, ইউ আর দ্য সেকেন্ড ওয়ান, বলো। জাস্ট একটু ইন্ট্রোডিউস করো নিজেকে, ইয়া। স্যার আমি বাজার ইয়া, ওকে ওকে, আস্তে আস্তে, ঘাবড়ানোর দরকার নেই, জাস্ট শুধু, হ্যাঁ বলো, জাস্ট বলো, ইয়া। ইংলিশ স্যার, নিয়ে নিয়েছি, ভাবছি ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আচ্ছা করলে ফিউচার ফিউচার আছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, একদম একদম, খুব ভালো। ইংলিশকে আমরা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বলে অ্যাকচুয়ালি কনসিডার করে থাকি, এবং এই ল্যাঙ্গুয়েজটা যদি তোমরা আমরা মানে অ্যাকচুয়ালি ক্লাসে আমরা শিখবো, ঠিক আছে, যে বেনিফিট কি আমাদের ইংলিশ লিটারেচারে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ওকে। আচ্ছা, তোমার ক্লাস 12-এর ফেভারিট রাইটিং ভালো লাগতো না স্যার কোনোটাই। কোনটাই, কোনটাই তোমার পছন্দ তেমন লাগতো না? না স্যার, বইটা ভালো লাগতো না, স্টোরি গুলো মানে স্যার যেগুলো স্যার কবিতা ভালো লাগতো না স্যার, গল্পগুলো ভালো লাগতো একটু। আচ্ছা আচ্ছা, গল্পগুলো ভালো লাগতো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। তোমার তোমার অ্যাকচুয়ালি ক্লাস করতে করতে তোমার দেখবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে ভালোবাসা অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ বদিরুদ্দিন, ওকে, তুমি মাইকটা অফ করে দাও, ইয়া, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর হচ্ছে শ্রেয়া, বলো, ইউ আর দ্য থার্ড ওয়ান, বলো। হ্যাঁ স্যার, আমার নাম শ্রেয়া মণ্ডল। ওকে, আচ্ছা, তো হচ্ছে ইংলিশ লিটারেচার নেওয়ার পিছনে কারণ, এনি রিজন? ইংলিশ পড়তে ভালো লাগে, সেই জন্য। আচ্ছা 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 আচ্ছা, ভালো লাগে, আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো, ঠিক আছে। আর তোমার ক্লাস 12-এর ফেভারিট কোনো রাইটিং, এনি টাইপ? স্যার কি বললেন? ক্লাস 12-এ তোমার ফেভারিট কোনো রাইটিং, পোয়েম হোক, স্টোরি হোক বা প্লে হোক? আমার স্টোরি আর ড্রামা পড়তে বেশ ভালো লাগতো। স্টোরি আর ড্রামা, আচ্ছা 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 আচ্ছা। আর তোমার সব থেকে ফেভারিট রাইটার? স্যার এনিওয়ান, যে কোনো। হ্যাঁ, আমাদের বাংলা বলতে পারো, বা তোমার অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি তুমি পড়ো, ঠিক আছে, সেটা বলতে পারো, ডেফিনেটলি, নো প্রবলেম, ওরকম। নো প্রবলেম, যেটা তোমার মনে আসছে সেটাই বলো। উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে ঠিক আছে। আমি একটা কথা তোমাদের একটু বলি, উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে তোমরা এতদিন ধরে যেটা জেনে আসছো সেটা জাস্ট আ লিটল ড্রপ অফ হিম, তার সম্পর্কে জাস্ট একটা ছোট ফোঁটা তোমরা জেনে আসছিলে, এবং এখন ইংলিশ লিটারেচার তোমরা শুরু করছো, মানে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে এমন কথা আমি তোমাদেরকে কিছু বলবো, যেই কথাগুলো তোমরা একবার শুনলে ভাববে যে কিভাবে সম্ভব, এবং কিভাবে একজন রাইটার এত কিছু করতে পারেন তার নিজের লাইফে, সেটা আস্তে আস্তে আমরা ক্লাসে আস্তে আস্তে আলোচনা করব, ঠিক আছে। তো একটা কথা আমি সবাই প্রথমে একদম বলে দিই আমি তোমাদেরকে, লিটারেচারকে যে শুধুমাত্র আমরা পড়বো বা মুখস্থ করব, দ্যাটস নট দ্য কমপ্লিট জার্নি অফ ইংলিশ লিটারেচার, বিকজ উই হ্যাভ টু ফিল, আমাদেরকে ফিল করাটাও কিন্তু দরকার। মাঝে মাঝে ক্লাসে কিন্তু দেখবে হয়তো ক্লাসটা এতটা ইমোশনাল হয়ে যাবে, আমরা রীতিমতো কাঁদতেও থাকবো, আবার এরকম কিছু ক্লাস থাকবে যেই ক্লাসটা এতটা মজাদার হবে, আমরা হাসতে হাসতে আমরা পেট ব্যথা হয়ে যাবে। তেমন সব কিছুরই একটা বলতে পারো মশালা আমরা কিন্তু পাবো আমাদের ইংলিশ লিটারেচারের জার্নিতে।
শুধু যে আমরা লাইন বাই লাইন অ্যানালিসিস করব বা পড়বো তা নয়, আমরা তার সাথে চেষ্টা করব ওই পার্টিকুলার রাইটিংটার গুরুত্ব কি আমাদের বর্তমান দিনে। ওকে, এবং রাইটার ওই পার্টিকুলার রাইটিংয়ের মধ্যে দিয়ে কী বলতে চাচ্ছেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ শ্রেয়া, থ্যাংক ইউ শ্রেয়া, ইউ ক্যান ডেফিনেটলি টার্ন অফ ইউর মাইক। ওকে, ইয়া, ওকে, আচ্ছা দেবাশিস বলছো তোমার বাইরে আছো, ওকে, নট আ প্রবলেম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা মনিরুদ্দিন তুমি বলো, ইউ আর দ্য ফোর্থ ওয়ান, ইয়া বলো, জাস্ট একটু ইন্ট্রোডিউস করো নিজেকে, জাস্ট একটু চেষ্টা করো, একটু মনিরুদ্দিন চেষ্টা করো একটু, আই থিঙ্ক ইন্টারনেটের সমস্যা আছে ওর। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা। ওকে, ঠিক আছে, সো মোস্ট ওয়েলকাম সবাইকে আমাদের ইংলিশ অনার্সের বা ইংলিশ লিটারেচারের একটা সাচ আ বিউটিফুল জার্নিতে। দাদা বিউটিফুল কেন বলছো? ক্লাস 12-এর তো রাইটিং আমার সব পছন্দ ছিল না, কিছু কিছু রাইটিং ছিল, কারো কবিতা, কারো প্লে, কারো ড্রামা, বা কারো কোনো একটা গল্প হোক বা সামথিং এলস কিছু হোক। আমরা শুধুমাত্র এবার এই যে এমন একটা স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে তোমরা ইংলিশ লিটারেচারকে একটা আলাদা পার্সপেক্টিভে দেখবে, ঠিক আছে, এবং এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ কেমন করে আস্তে আস্তে বড় হয়েছে সেটা তোমরাও দেখতে পাবে আমাদের এই অ্যাকচুয়ালি ক্লাসের জার্নিতে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো শুরু করি। ওকে, আচ্ছা তোমরা স্ক্রিনে প্রপারলি দেখতে পাচ্ছ। আগে একটু সিলেবাস সম্পর্কে বলি, তারপর আস্তে আস্তে তোমাদের সাথে একটু গল্প করবো, তারপর আরো অনেক কথা তোমাদেরকে বলবো। ওকে, তো সবার আগে দেখো ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ তোমাদের অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির নাম। ওকে, তো আমি বিশেষ করে বিদ্যাসাগর ইউনিভার্সিটি পড়াই, তার সাথে ক্যালকাটা ইউনিভার্সিটিরও স্টুডেন্টদের মাঝে মাঝে পড়াই। তো তোমাদের ইউনিভার্সিটি আমি অ্যাকচুয়ালি পড়াই। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের যে ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যদি ক্লাসগুলো প্রত্যেক দিন আমার ক্লাসগুলো মন দিয়ে যদি করো, ডেফিনেটলি দেখবে তোমরা প্রত্যেকে খুব ভালো নাম্বার তোমাদের ফার্স্ট সেমিস্টারে গেইন করতে পারবে। ক্লাস 12-এ যে নাম্বারটা তোমরা পাওনি সেটা সেমিস্টার 1-এই তোমরা পেয়ে যেতে পারবে, ঠিক আছে। আর একটা কথা আমি বলবো যে ইংলিশকে ভয় করবে না, কোনো দিনও ভয় করবে না, ঠিক আছে। অনেকে এরকম ভাবো যে আমার তো ইংলিশের দুর্বলতা আছে, আমি গ্রামার বাড়ি পারি না, আমি স্পোকেন ইংলিশ ভালো পারি না, আমি অ্যাকচুয়ালি সেন্টেন্স মেকিং করতে পারি না, দেয়ার আর সো মাচ প্রবলেমস। ওকে, তো সেটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই, আস্তে আস্তে আমরা শিখবো, সব কিছুই শিখবো, চিন্তা নেই। এবং তোমাদের যখন ক্লাস মানে অ্যাকচুয়ালি 4 সেমিস্টার মানে অ্যাকচুয়ালি যখন তোমাদের 4টে ইয়ার যখন কেটে যাবে, তখন একটা কথা তোমরা সবাই একসাথেই বলবে, যেটা আমি তোমাদের অলরেডি বলেছিলাম, ঠিক আছে, যে এই লিটারেচার সত্যি একটা আলাদা জীবন তোমাকে তৈরি করে দিয়েছে, ঠিক আছে, সেইটা আমরা কিন্তু দেখতে পাবো। ওকে, এবং আমি তোমাদের অ্যাকচুয়ালি ভিডিওতে বলেছিলাম অভি না যাও ছোড়কে, তাই না? তো গানটা মনে রাখবে, দেখবে গানটা লাস্টে তোমার অটোমেটিক্যালি তুমি ভার্বালি গাইতে থাকবে। সত্যি তো সাচ এ গ্রেট জার্নি আমরা কিন্তু অ্যাকচুয়ালি করে আসলাম। ওকে, চলো তাহলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। ওকে, তো তোমাদের 4 সেমিস্টার মানে অ্যাকচুয়ালি 4টে বছরের যে তোমাদের মানে ইয়ারটা রয়েছে তার ফার্স্ট ইয়ার। ওকে, ফার্স্ট ইয়ার মানে অ্যাকচুয়ালি তোমাদের সেমিস্টার 1, প্রত্যেকটা সেমিস্টার তোমাদের 6 মাস অন্তর অন্তর করে হবে, বাট কিন্তু দেখবে আমাদের ইউনিভার্সিটি অনেক আগে এক্সাম কন্ডাক্ট করে দেবে। তো তার জন্য আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি আমরা সম্ভব সিলেবাসটা কমপ্লিট করে নিয়ে আমরা প্র্যাকটিসের মধ্যে চলে যাব। ওকে, আচ্ছা, তো আমি ডেট, টাইমিং, মক টেস্ট সেগুলো নিয়ে লাস্টে বলছি, আগে একটু সিলেবাস সম্পর্কে আলোচনা করি। আচ্ছা, তোমাদের সেমিস্টার 1-এ একটাই মেজর পেপার আছে, দেয়ার ইজ অনলি ওয়ান সিঙ্গেল মেজর পেপার। তার নাম কি? তার নাম হচ্ছে ইএনজি। ওকে, কি নাম? ইএনজি ডিসিএমজি 101। এত বড় নাম দাদা মাথায় থাকবে না, নো প্রবলেম, নট আ প্রবলেম। তোমরা এটাকে জাস্ট বলতে পারো মেজর অ্যাক্সওয়াক। ওকে, মেজর অ্যাক্সওয়াক বলো, এটাকে তোমরা অবশ্যই কনসিডার করতে পারো। ওকে, তো তোমাদের সেমিস্টার 1 কি নাম রয়েছে দেখো, আমরা একটু দেখে নিই। ফাউন্ডেশনস অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আমাদের ইংলিশ লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশনাল মানে অ্যাকচুয়ালি বেসমেন্ট সম্পর্কে তোমরা জানবে। যেমনভাবে দেখবে আমরা একটা ঘর তৈরি করার সময় কি করি, আমরা কি ঘরটা আগে নিচেরটা আমরা অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরটা তৈরি করি, ভিতটা ভালোভাবে তৈরি করি। তো ভিতটা যদি ভালোভাবে তৈরি না করো তাহলে কি তোমার ঘরটা ঠিকঠাকভাবে থাকবে কি? থাকবে না, কারণ ঘরটা ঝড় হলে উড়ে যেতে পারে বা বন্যা হলে ভেসে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে, আমাদেরকে কিন্তু ভিতটা মানে কি আমাদের যে ফাউন্ডেশনাল যে বলতে পারো স্ট্রাকচার, সেটা কিন্তু স্ট্রং বানাতে হয়।
তেমনই ভাবে যেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমরা পড়ছো এখন বর্তমান দিনে, যেই শব্দগুলো ব্যবহার করছো, আমি যখন তোমাদের অতীতের ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যখন বলবো, তখন তোমরা এটাই ভাববে, হাই দাদা কি করে সম্ভব, এইগুলো আগে ব্যবহার হতো, এখন বর্তমানে এরকম ব্যবহার করছি আমরা, এরকম ভাবে তোমরা বলবে। এবং আরেকটা কথা তোমাদেরকে আমি বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে জলদস্যুদের, অ্যাকচুয়ালি জলদস্যু বা ভাইকিংস, ওকে, জলদস্যুদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাইকিংস। তোমরা পাইরেটস অফ ক্যারিবিয়ান যারা যারা দেখেছো, পাইরেটস অফ ক্যারিবিয়ান, ঠিক আছে, যদি না দেখে থাকো নট আ প্রবলেম, কোনো অসুবিধা নেই। তো জলদস্যুদের ভাষা হচ্ছে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে দাদা আমরা জলদস্যুদের ভাষা পড়ছি, জলদস্যুদের ভাষা তাহলে গোটা বিশ্ব জুড়ে এত ফেমাস, হ্যাঁ, তার পিছনে কিছু না কিছু কারণ আছে। সেই কারণ জানতে হলে আমাদেরকে অবশ্যই উই হ্যাভ টু রিড দ্য হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং আমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইতিহাস সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে। তো ওই জন্য সবাইকে আমি বলবো এটাই কথা, যে মন দিয়ে ক্লাসগুলো করবে, ক্লাস মিস করবে না, রেকর্ডেড ক্লাস মানে অ্যাভেলেবল থাকবে, বাট কিন্তু আমার রিকোয়েস্ট তোমাদের সবার কাছে লাইভ ক্লাস করবেন। লাইভ ক্লাস করলে দেখবে একসাথে বেশ মজার মতো করে আমরা পড়তে পারবো, ঠিক আছে। রেকর্ডেড ক্লাসের ব্যাপার, সেই ব্যাপারটা অতটা তেমন ফিল করা যায় না, ওকে। তো ভাইকিংস বা জলদস্যুদের ভাষা আমরা পড়বো, ঠিক আছে। তো সেই জলদস্যুদের ভাষা বা ইংলিশ লিটারেচার, তো লিটারেচার কি জিনিস, অর্থাৎ লিটারেচার মানে সাহিত্য, অর্থাৎ যেই লিটারেচার ইংলিশে লেখা, ঠিক, ওকে। তো ইংলিশ লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশনাল যে বেসমেন্ট সেটার সম্পর্কে বা স্ট্রাকচার সম্পর্কে জানবো, ঠিক আছে। তো বিল্ডিংয়ের জাস্ট বেসমেন্টের সম্পর্কে জানবো, কারণ এটা জানলে আমরা ওভারঅল বিল্ডিংটার মধ্যে কি রয়েছে না রয়েছে সেটা সম্পর্কে আমরা কিন্তু ইজিলি ভাবে অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড করতে পারবো, ইজিলি ভাবে আমরা বুঝতে পারবো, ঠিক আছে, ওকে। তো তোমাদের সেমিস্টার ওয়ানে, ওকে, সেমিস্টার ওয়ানে অবজেক্টিভ অফ দ্য কোর্স এগুলো সম্পর্কে আমি বলছি, জাস্ট একদম সিলেবাসের মধ্যে আমি ডাইরেক্টলি ভাবে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের কোর্স কন্টেন্টস তোমাদের হয়তো ক্লাস একটু আলোচনা হয়েছে, আমি তাও একটু তোমাদেরকে একটু ডিপলি ভাবে বলছি। আচ্ছা, তোমাদের 4টে মডিউল আছে, 4টে মডিউল মানে কি, 4টে ইউনিট বা 4টে খণ্ড আছে। মডিউল নাম্বার 1, 2, 3 and 4, ওকে। তো মডিউল নাম্বার 1 এটা কি রয়েছে দাদা, ফিলোলজি। কি দাদা, ফিলোলজি। ফিলোলজি কি, খুব সিম্পল জিনিস, দেখো মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। যেমন দেখবে আমরা যখন বাচ্চা বেলা যখন মেলায় যেতাম, তাই তো, মেলায় যখন যেতাম দেখবে ছেলেদের, অ্যাকচুয়ালি আমরা ছেলেরা এটা বেশিরভাগ করে থাকি, তো দেখবে তখন হচ্ছে কোনো খেলনা তুমি কিনে নিয়ে আসবে, ঠিক আছে। মেলায় গিয়ে বলছো না না আমার কিনে দিতেই হবে, কিনে দিতে হবে, ঠিক আছে, আমার আর কোনো অপশান নেই, আমার কিনে দিতেই হবে। তুমি একটা খেলনা বা কিছু একটা কিনেছো, এবং কিনে নিয়ে তুমি ঘরে সেটা নিয়ে খেলছো। সকালে উঠতে না উঠতেই খেলনার চাকা মোটো টোটো খুলে নিয়ে তুমি রেডি হয়ে বসে আছো। কি করলে তুমি, অ্যাকচুয়ালি তুমি ওই পার্টিকুলার গাড়িটার মধ্যে কি পার্টস আছে কি না সেটা নিয়ে কি করলে, তুমি স্টাডি করলে, তুমি সেটা নিয়ে কি করলে, তুমি সেটা নিয়ে রিসার্চ করলে, ওকে। তো ফিলোলজি হচ্ছে আ কাইন্ড অফ দ্য সেম থিং। ফিলোলজি মানে হচ্ছে, ফিলোলজি ইজ দ্য স্টাডি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওকে, ইন রিটেন হিস্টোরিক্যাল ম্যানুস্ক্রিপ্টস, ওকে। যে আমাদের ইতিহাসে পুরনো দিনে যে সকল ইংরেজিতে লেখা যে সকল গ্রন্থগুলো রয়েছে, যে সকল মহাকাব্যগুলো রয়েছে, সেইগুলোকে যখন আমরা পড়ার মধ্য দিয়ে আমরা যখন, ইয়েস এক্স্যাক্টলি স্যার, ইটস মানে লিটারালি মি, ইয়া, একদম। তো বলছে যে ওইগুলোকে পড়ার মধ্য দিয়ে তুমি যখন অ্যাকচুয়ালি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের সম্পর্কে যখন যাচ্ছ, সেটা হচ্ছে কি তোমাদের ফিলোলজি, ওকে। তাহলে মনে থাকবে, তাহলে ফিলোলজি হচ্ছে এক প্রকার একটা স্টাডি যেখানে তুমি ইতিহাস মানে অতীতকালের ইংরেজি বিভিন্ন ধরনের রাইটিংকে পড়ে যখন তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানছো, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যখন তুমি স্টাডি করছো, ওকে। আচ্ছা, ইন্টারনেট বাফারিং বা কিছু হলে আমাকে কিন্তু অবশ্যই সেটা জানাবে, ঠিক আছে, ওকে। জাস্ট আ সেকেন্ড, আমি এটা দাঁড়াবো, জাস্ট আ সেকেন্ড, ওকে, ঠিক আছে, চলো। তো এগুলো তোমরা অ্যাকচুয়ালি শিখবে, ওকে। ফিলোলজির মধ্যে অনেকগুলো আমাদের পার্ট আছে, চলো একটু দেখে নিই। এবং একটা কথা মনে রাখবে, দেখবে আমরা যখন ইতিহাস ও ভূগোল পড়তাম, আমরা দেখবে প্রায় একটা টার্ম শিখতাম, আমাদেরকে যেমন পড়তে হতো, ঠিক আছে, যে এই শব্দটা এসেছে ল্যাটিন শব্দ, এই শব্দ থেকে পড়েছো না, আমরা সবাই পড়েছি সেটা, তাই না। তো ওই জন্য মনে রাখবে যে একটা ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র আইসোলেটলি ভাবে বা বলতে পারো হচ্ছে অ্যালিনেটেড ভাবে, মানে কি একাকিত্ব ভাবে যে শুধুমাত্র গড়ে উঠবে তা নয়। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বিভিন্নভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ইনফ্লুয়েন্স করে, ইংলিশ ল্যাঙ্গুয়েজকে প্রসপারাস বানায়, সমৃদ্ধশালী বানায়, ঠিক আছে। তোমরা এমন কিছু কিছু শব্দ ব্যবহার করো, কিছু শব্দ হয়তো ফ্রান্স থেকে নেওয়া,
কিছু শব্দ জার্মানি থেকে নেওয়া, কিছু শব্দ গ্রিক থেকে নেওয়া, আবার কিছু শব্দ আমাদের ইন্ডিয়া থেকে আমরা কিন্তু কন্ট্রিবিউট করেছি। মানে কি এমন কিছু ওয়ার্ড আছে এগুলো তোমরা আস্তে আস্তে এই ফিলোলজির মধ্যে দিয়ে জানবে, ঠিক আছে? চলো কি কি রয়েছে দেখে নিই। ওকে, তো ফার্স্ট আমাদের এতে রয়েছে দেখো জেনারেল ফিচার্স অফ ইংলিশ, এবং আমাদের ইংলিশের জেনারেল ফিচার সম্পর্কে দেখবে, সাধারণ বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা দেখবো। অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস অফ ইংলিশ, এগুলো সম্পর্কে আমি একটু পরে বলছি তোমাদের। অ্যাসেট কাকে বলে, লায়াবিলিটিস কাকে বলে, এগুলো আস্তে আস্তে আমরা ক্লাসে আলোচনা করবো। এগুলো ডিপলি আমি এখন যাচ্ছি না, জাস্ট এখন একটু মন দিয়ে শোনো। ওকে, তারপরে আছে দেখো আমাদের কনসোনেন্ট শিফট অ্যান্ড স্ট্রেস শিফট। ওকে, কনসোনেন্ট শিফট অ্যান্ড স্ট্রেস শিফট। আচ্ছা, অরিজিৎ সিং এর গান কে কে শুনতে ভালোবাসো? জাস্ট একটু কমেন্টসে জানিয়ে দাও, ঠিক আছে? অরিজিৎ সিং এর গান শুনতে কে কে ভালোবাসো? দাদা সবাই ভালোবাসি আমরা। অরিজিৎ সিং এর গান শুনতে কে কে ভালোবাসো? আমি। আচ্ছা, বাকিরা ঠিক আছে। শ্রেয়া ওকে, মাম্পি ঠিক আছে। বাকিরা অল ইন্ডিয়ান, ইয়া ডেফিনেটলি দেবাসি, ডেফিনেটলি ঠিক আছে। উই আর অল দ্য লাভার্স অফ অরিজিৎ সিং, ইয়া অরিজিৎ সিং। আচ্ছা কে ওয়া অবশ্যই কেউ কিন্তু দারুণ সুন্দর গান গান, একদম ঠিক আছে। যার যেমন যেটা ভালোবাসে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যেই সিঙ্গারেরই তোমরা গান শোনো, গান তো শুনেছো একদিন সবাই, তাই তো? এই যে গান শোনার সময় একটা জিনিস খেয়াল করেছো? দেখবে মাঝে আমাদের সিঙ্গাররা কোথাও দেখবে খুব জোরে তার ভোকালটাকে ব্যবহার করে, আবার কোথাও লাইট হার্টেড, কোথাও খুব আস্তে আস্তে ব্যবহার করে। এটা নোটিস করেছো তোমরা সবাই? এইটা অ্যাকচুয়ালি এসেছে আমাদের এই ফিলোলজি থেকে। অর্থাৎ এই যে ভাবো, এই যে গান অরিজিৎ সিং যে গানগুলো গান, বা অনুপম রয় বা কে এই যে গানগুলো ওনারা গান, তো এই গানগুলোর মধ্যে কোথায় স্ট্রেস হবে, কোথায় আনস্ট্রেস। স্ট্রেস মানে কি খুব জোরে বলছো, আনস্ট্রেস মানে আস্তে বলছো, ঠিক আছে? খুব জোরে বলছো, জোরে মানে স্ট্রেস, আর আস্তে মানে হচ্ছে আনস্ট্রেস। ওকে, আচ্ছা, এবার এই যে কোথায় স্ট্রেস পড়বে, কোথায় আনস্ট্রেস পড়বে, সেটা আমরা এই ফিলোলজির মধ্য দিয়ে জানি। তাহলে বলবে দাদা তাহলে সিঙ্গাররা কি সব ফিলোলজিস্ট? তারা কি সবাই ফিলোলজি পড়েছে? দেখো, এইগুলো ফিলোলজি পড়লে কি হবে, তুমি ওখানে আমরা এগুলো অ্যাকচুয়ালি শিখবো তোমাদের ফার্স্ট সেমিস্টারে। কোথায় স্ট্রেস পড়ছে তার মাথায় দাগ হবে, কোথায় আনস্ট্রেস পড়ছে তার মাথায় দাগ হবে না। তো এইভাবে আমরা কি করব, আমরা ফিলোলজির মধ্য দিয়ে অ্যাকচুয়ালি কবিতা, মানে গান মানেই তো কবিতা, তো সেই গানের মধ্যে কোথায় ছন্দ মেলাতে হবে, কোথায় স্ট্রেস মেলাতে হবে, কোথায় আনস্ট্রেস হবে, সেইগুলো আমাদেরকে করতে হবে, এবং আমরা সবাই একসাথে ফিলোলজিস্ট হব, ঠিক আছে? একসাথে সবাই আমরা ফিলোলজিস্ট হব, এবং এইভাবে আমরা যারা সিঙ্গার রয়েছে তাদের ইজি করে দেব কবিতাটিকে সিং করার ক্ষেত্রে। এটাই হচ্ছে কনসোনেন্ট শিফট অ্যান্ড স্ট্রেস শিফট। আস্তে আস্তে আমরা শিখবো, ঠিক আছে, চাপ নেই। তারপরে দেখো আমাদের রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্সেস, ঠিক আছে? স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজ কেমন করে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজকে প্রসপারাস বানিয়েছে সেটা সম্পর্কে আমরা দেখবো। তারপরে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স, ঠিক আছে, ফ্রান্স দেশের, ঠিক আছে, যা ওয়ার্ল্ড কাপ দেখো তোমরা তো জানো সবাই। ওকে, তো ফ্রান্স তো আমাদের অলরেডি হেরে গেছে, তো ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স সম্পর্কে অ্যাকচুয়ালি আমরা কেমন করে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজকে প্রসপার বানিয়েছে সেটা আমরা দেখবো। তারপরে গ্রিক ইনফ্লুয়েন্স সম্পর্কে, গ্রিস দেশের যে ল্যাঙ্গুয়েজ সেটা গ্রিক ইনফ্লুয়েন্স সম্পর্কে দেখবো। তারপরে ল্যাটিন, দেখো ওয়ার্ডটা চলে আসছে ল্যাটিন, আমরা সবাই পড়ছিলাম না যে এটা ল্যাটিন শব্দ থেকে এসেছে, তাই না? আচ্ছা, তো ল্যাটিন ইনফ্লুয়েন্স সম্পর্কে আমরা দেখবো, এবং তার সাথে আমেরিকান ইনফ্লুয়েন্স, ওকে, আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে ইনফ্লুয়েন্স সেটা সম্পর্কে আমরা কিন্তু দেখবো। ওকে, আচ্ছা, এইগুলো আমরা ওভারঅল আমাদের সাব পয়েন্ট রয়েছে। এরপরে দেখো এই যে কি রয়েছে, মেকার্স অ্যান্ড মেকিংস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কারা তৈরি করেছে, ঠিক আছে, এবং মেকিংস কেমন করে তৈরি করেছে সেগুলো সম্পর্কে দেখবো। যেমন কি রয়েছে, প্রথমেই খ্রিস্টিয়ানিটি রয়েছে, তারপরে দ্য বাইবেল রয়েছে, তারপরে চসার। আচ্ছা, চসারকে ব্যাপারটা একটু বলি, তোমরা কোনোদিন এর নাম শুনবে না। এনার নাম হচ্ছে জিওফ্রে চসার। এনার একটা গল্প বলবো, এনার একটা গল্প আছে, খুব বিখ্যাত গল্প, আগে সিলেবাসে থাকতো বাট এখন সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো গল্পের নাম হচ্ছে দ্য নান প্রিস্ট টেল, যেখানে একটা মোরগ এবং একটা মুরগির গল্প আমরা পড়বো। তোমরা বলবে দাদা কি গল্প লেখার কি কোনো ক্যারেক্টার পাননি আমাদের জিওফ্রে চসার, তাহলে উনি মোরগ মুরগি কেন গল্প বললেন? সেটা আমরা ক্লাসে বসতে আস্তে আস্তে আলোচনা করব, ঠিক আছে, যে মোরগ এবং মুরগির গল্পটা কেমন, ঠিক আছে। এবং মোরগটার নাম তোমরা সবাই মনে রাখবে, চ্যান্টিক্লিয়ার। কি নাম দাদা? চ্যান্টিক্লিয়ার। ওকে, আচ্ছা, তারপরে আমাদের রয়েছে ওয়ান অ্যান্ড অনলি such a great person, উইলিয়াম শেক্সপিয়ার। আমাদের উইলিয়াম শেক্সপিয়ার রয়েছে। আচ্ছা, এনার সম্পর্কে বলতে গেলে আমরা সবাই লিটারেচারের প্রত্যেকটা স্টুডেন্ট, আমি অলসো কি হয়, কনফিউজড হয়ে যায়। কেন কনফিউজড হয়ে যায়? এমন কিছু কাজ ইনি করেছেন যেই কাজগুলো সাধারণ মানুষের করার যোগ্যতা নেই। কেমন করে? দেখো মন দিয়ে শোনো, একটা কথা তোমাদেরকে বলি,
এনার কাছে না কোনো ডিগ্রি আছে, যেমন তোমরা ক্লাস 12 পাস করেছো মানে কি তোমাদের ক্লাস 12 তোমার কাছে অ্যাকচুয়ালি কি তোমার কাছে সার্টিফিকেট আছে। এনার কাছে তাও ছিল না, জানো, উইলিয়াম শেক্সপিয়ারের কাছে তাও ছিল না। তাও ওই কিছু ডিগ্রি না থাকা সত্ত্বেও উনি টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতগুলো শব্দ উনি তৈরি করেছেন জানো? 1500টা শব্দ উনি তৈরি করেছেন, 1500 ওয়ার্ডস। 1500টা শব্দ উনি তৈরি করেছেন, ওয়ার্ডস উনি তৈরি করেছিলেন, ঠিক আছে? 1500টা শব্দ উনি তৈরি করেছেন আমাদের উইলিয়াম শেক্সপিয়ার। ওকে, যেমন আচ্ছা যেমন দেখবে ওনার ওয়ার্ডের মধ্যে অনেক বিভিন্ন ওয়ার্ড আছে, চেম্বার, ঠিক আছে? তোমরা যেমন হচ্ছে ম্যাকবেথে পড়েছিলে না, ডানকান চেম্বার, ঠিক আছে? তো আমাদের ম্যাকবেথ একদম পুরো ছুরি হাতে নিয়ে যাচ্ছে, আজকে মেরেই ফেলবো একদম ডানকারকে। ওকে, তো ডানকার এই যে চেম্বার বানানটা না, এই যে চেম্বার, ওকে, আমরা চেম্বারকে বিভিন্ন ভুল অর্থে ব্যবহার করি, বাট চেম্বার মানে হচ্ছে যেখানে তুমি রেস্ট না, যেখানে তুমি বিশ্রাম না, ওকে, সেটাকে বলি আমরা চেম্বার। যেখানে তোমার বেডটা রাখা রয়েছে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি কি? চেম্বার। এটা আমাদের উইলিয়াম শেক্সপিয়ারই প্রথম এই ওয়ার্ডটা উনি কয়েন্ট আউট করেন। কয়েন্ট আউট মানে কি দাদা? আস্তে আস্তে শিখবো তো ওয়ার্ডগুলো আস্তে আস্তে। আচ্ছা, কয়েন মানে তো দাদা পয়সা, তাহলে কি পয়সা তৈরি করছিলেন? না না বাবা, কয়েন আউট। ওকে, কয়েন আউট। কয়েন আউট মানে কি দাদা? কয়েন আউট মানে ডিসকভার্ড। কি মানে? ডিসকভার্ড। এগুলো মনে রাখতে হবে না, এগুলো জাস্ট শুধু শোনো গল্প আমার কথা, আর কিছু মনে রাখতে, জাস্ট একটু শোনো, ঠিক আছে? কয়েন আউট বা ডিসকভার্ড। আচ্ছা হলো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে হচ্ছে। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের তোমরা ওথেলো সবাই পড়েছো, তাই তো? ওকে, ওথেলো সবাই পড়েছো তোমরা। ওকে, তো তার সাথে তোমরা অ্যাজ ইউ লাইক ইট পড়েছো, তারপরে ওনার বিখ্যাত রোমিও অ্যান্ড জুলিয়েট সম্পর্কে পড়েছো, ম্যাকবেথ সম্পর্কে পড়েছো, যেখানে 3 হয়েছে, যেটা ঝিঙ্গালালা ডান্স করছে, তাই না? তো সেগুলো সম্পর্কে তোমরা অলরেডি জেনেছো, ঠিক আছে? তো আমাদের শেক্সপিয়ার সম্পর্কে পরে আমি আস্তে আস্তে আলোচনা করবো, এখন সব বললে মানে গোটা রাত কেটে যাবে, তাও আমি বলা শেষ করতে পারবো না। তারপরে আমি যাই হচ্ছে মিল্টন সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, মিল্টন সম্পর্কে বলতে গেলে সবাইকে একটু চোখটা বন্ধ করতে হবে, সবাই ক্লোজ ইউর আইস, চোখটা সবাই বন্ধ করো। আমি দেখতে পাচ্ছি না, বাট কিন্তু একটুখানি চেষ্টা করো, বিকজ আমরা লিটারেচারকে ফিল করব, যেটা আমি প্রথমেই বললাম। সবাই একটু চোখটা বন্ধ করো, সবাই। ওকে, বন্ধ করো সবাই। আচ্ছা, এবার ভাবো যে এই যে তুমি চোখটা বন্ধ করেছো, ভাবো সাপোজ তোমাকে ডাক্তার এসে বললো, সাডেনলি বললো যে তোমার চোখের যে আই সাইট তুমি সেটা হারিয়ে ফেলবে ইন 10 সেকেন্ডস, এবং 10 সেকেন্ডের মধ্যেই তোমার চোখের যে আই সাইট সেটা তুমি হারিয়ে ফেলবে। জাস্ট এটাকে ফিল করো। ওকে, যে এরপর তুমি আর পৃথিবীতে কিছুই দেখতে পাবে না, এরপর আর কোনোদিনও কোনো কিছুকে তুমি আর চোখে দেখতে পারবে না, তুমি অবজার্ভ করতে পারবে না, তুমি পারসিভ করতে পারবে না। ওকে, চোখটা বন্ধই রাখো। ওকে, এই একই সিচুয়েশন ঘটেছিল আমাদের জন মিল্টনের লাইফে। এবার চোখ খোলো। এই একই সিচুয়েশন হচ্ছিল আমাদের জন মিল্টনে। দেখো আমাদের কত ভয় লেগে গেছিলো যে ভাবো আমরা যদি সত্যি দেখতে না পাই তাহলে কি হবে, তাই না? তো জন মিল্টনের এই ব্যাপারটা হয়। জন মিল্টনের এই যে চোখের যে নার্ভগুলো আছে না, ভেতরে যে নার্ভগুলো আছে আমাদের স্নায়ু, সেগুলো খুব শুকিয়ে গেছিল, যার কারণে উনি অন্ধ হয়ে গেছিলেন। এবং এই অন্ধ অবস্থাতেও উনি গোটা বিশ্ব জুড়ে একটা বিখ্যাত মহাকাব্য লিখেছিলেন। তার নাম কি? তার নাম হচ্ছে দ্য প্যারাডাইস লস্ট। দ্য প্যারাডাইস লস্ট। ওকে, কি নাম? কি নাম দাদা একটু বলে দিই আমি। দ্য প্যারাডাইস লস্ট। ওকে, সো দ্য প্যারাডাইস লস্ট, এইটা উনি লিখেছিলেন। কি রয়েছে এপিকের মধ্যে সেটা আমি পরে বলছি, বাট এইটা উনি লিখেছিলেন অন্ধ অবস্থায়। বলবেন অন্ধ অবস্থায় কিভাবে একজন ব্যক্তি মহাকাব্য লিখতে পারেন? এটাও কি কোনোদিনও সম্ভব? কবিতা লিখতে পারেন, গান লিখতে পারেন, সেটা এবার একটা মহাকাব্য কতটা লেন্দি হয় তোমরা সবাই জানো, রামায়ণ মহাভারত যেমন রয়েছে, তাই না? তো তো কতটা লেন্দি হয় তোমরা সবাই জানো। তো মিল্টন কিভাবে প্যারাডাইস লস্ট লিখলেন তাহলে অন্ধ অবস্থায়? সেই গল্প আমরা জন মিল্টনের যখন জীবনী নিয়ে আমরা পড়বো তখন আস্তে আস্তে আমরা জানবো, ঠিক আছে? বেশ একটা অদ্ভুত ধরনের ব্যক্তি ছিল আমাদের মিল্টন। আচ্ছা, ওকে, তারপরে দেখো নেক্সট, তারপরে হচ্ছে আমাদের জনসন। ওকে, জনসন। ওকে, আচ্ছা, তো জনসন ইনি হচ্ছেন মানে আমাদের যে জনসন, ইনিও খুব বিখ্যাত একজন ব্যক্তি আমাদের রাইটিংয়ের জগতে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মানে অ্যাকচুয়ালি জগতে, বাট কিন্তু এনার বেশিরভাগ এসিগুলো খুব ফেমাস, ঠিক আছে? মানে প্রবন্ধগুলো বিশেষ করে ফেমাস। ওকে, আচ্ছা, তারপরে আছে আমাদের সায়েন্স। সায়েন্স মানে বিজ্ঞান রয়েছে। লিটারেচারের মধ্যে তুমি সমস্ত কিছু টেস্ট পেয়ে যাবে, সায়েন্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সব কিছু, ঠিক আছে? এভরি সাবজেক্টে তুমি টেস্ট পেয়ে যাবে। এবং আমি এটা তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলে দিতে পারি, যখন তোমাদের 4টে বছর শেষ হবে তখন তোমরা এইটাই বলবে যে
আমরা গোটা পৃথিবীর ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অলরেডি জেনেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে। কোনোদিন ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ পড়বো, অ্যাকচুয়ালি কোনোদিন ব্রিটিশ লিটারেচার পড়বো, কোনোদিন আমেরিকান লিটারেচার, কোনোদিন ইন্ডিয়ান লিটারেচার, কোনোদিন আবার আমরা ওয়েস্টার্ন লিটারেচারও পড়বো। অনেক কিছু লিটারেচার আমরা সম্পর্কে পড়বো আমাদের ইংলিশ লিটারেচারের মধ্যে। তারপর আমাদের কমার্স রয়েছে, তারপরে দেখো আমাদের রয়েছে ইম্পেরিয়ালিজম। আচ্ছা, এই ব্যাপারটা কি আমি একটু বলে দিই, মন দিয়ে শোনো। দেখো, দুটো জিনিস আমাদেরকে বুঝতে হবে। ওকে, ইম্পেরিয়ালিজম, ওকে, এটা একটা। আর একটা হয় কোলোনিয়ালিজম। কোলোনিয়ালিজম, ওকে, দুটোর মধ্যে পার্থক্য বলি, মন দিয়ে শোনো, ঠিক আছে? তো আমরা সবাই স্কুল ডেজগুলোকে খুব মিস করছি, তাই না? ক্লাস 12-এ সেই যে দিন, ঠিক আছে, অভি না যাওয়া ছোড়কের, তাই না? তাহলে সেই যে দিন আমরা এখন সবাই মিস করছি, ক্লাস 12-এ সেই একসাথে বসে গল্প করা, স্যার ম্যামে ক্লাস করা, ঠিক আছে, তারপর স্কুলে যাওয়া। সত্যি ভাবো, তোমাদের স্কুল জীবনটা এই লাইফ থেকে টোটালি ভাবে শেষ হয়ে গেল। এরপর আর তোমরা স্কুল জীবনে যেতে পারবে না। একটা বলতে পারো হচ্ছে সাডেন স্টপ সবার জীবনে পড়ে গেছে, তাই না? তো এবার একটু স্কুল জীবনের কথা, একটু নস্টালজিক ফিলিং আমাদের হোক। নস্টালজিক ফিলিং মানে কি? নস্টালজিক ফিলিং মানে এই যে ভাবো তোমার স্কুল ছেড়ে দিয়ে চলে এসেছো, স্কুলে তুমি যে বেঞ্চটায় বসতে, সেই বেঞ্চটার পাশে তুমি যদি দাঁড়িয়ে তোমার বেঞ্চটার দিকে দেখো, তুমি একটাই কি করবে, তোমার মধ্যে নস্টালজিক ফিলিং হবে। মানে কি, বারবার মনে হবে অতীতে ফিরে যায়, সেরকম একটা ব্যাপার, তাই না? চলো, তো ইম্পেরিয়ালিজম কোলোনিয়ালিজম কাকে বলে? দেখো, মন দিয়ে শোনো। ইম্পেরিয়ালিজমের বাংলা মানে হচ্ছে দাদা সাম্রাজ্যবাদ। কি? সাম্রাজ্যবাদ। আর কোলোনিয়ালিজমের মানে কি? কোলোনিয়ালিজম মানে হচ্ছে উপনিবেশবাদ। ওকে, দুটোর মধ্যে একটু পার্থক্য বলি। কি পার্থক্য? যেমন ভাবো, আমরা যেমন দেখবে তোমার কোনো একটা ফ্রেন্ড, ওকে, সে স্কুলে তোমার কাছে বসে, ঠিক আছে, এবং তোমার খুব ভালো, তাদের খুব ভালো, মানে মোটামুটি একটা খুব ভালো ফ্রেন্ডশিপ রয়েছে। ওকে, এবার সেই ছেলেটা, ঠিক আছে, সে অঙ্কে দারুণ, ঠিক আছে, তো সে পরীক্ষায় একদম সবাই 100 সবই পায়, ঠিক আছে। তো এবার তার পাশে একজন ঢ্যাঁড়স মার্কা একটা স্টুডেন্ট বসে আছে, ঠিক আছে। তো এবার তো সে তো কিছুই পারেনি, সে বলে, আরে বাবু আমি ফেল করে যাবো, একটু হলেও দেখা আমাকে, না হলে আর ঘরে আমাকে নিস্তার দেবেনি। তখন সে বলে, ঠিক আছে আমি তোকে দেখাতে পারি। তাহলে কি করতো? আমি তোকে দেখাতে পারি, ডেফিনেটলি আমি তোকে দেখাবো, ঠিক আছে, তুই 100-র মধ্যে 90 পেয়ে যাবে, সেরকম আমি তোকে দেখিয়ে দেবো। কিন্তু তোকে সারা বছর আমার জন্য টিফিন বানিয়ে নিয়ে আসতে হবে। তখন এ বলছে, ঠিক আছে, তোর জন্য আমি টিফিন বানিয়ে নিয়ে চলে আসবো, চাপ নেই, বাট কিন্তু দেখা রে প্লিজ, নাহলে কিন্তু আমার একদম অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এবার কোলোনিয়ালিজম ব্যাপারটাকে বলি। কোলোনিয়ালিজম ব্যাপারটা মানে কি? ওই ছেলেটাই জোরপূর্বক, ঠিক আছে, তাকে অঙ্ক টঙ্ক কিছু দেখায়নি, জোরপূর্বক যাই তুই আমার জন্য কালকে টিফিন নিয়ে আসিস, তো পরপর 2 দিন, ঠিক আছে, না নিয়ে আসলে কিন্তু মার খাবি। এটা হচ্ছে কোলোনিয়ালিজম বা জোরপূর্বক। ওকে, এই যে বাবু ইংরেজরা আমাদের ইন্ডিয়াতে যে এসেছিল, ওকে, তাহলে এখানে কোলোনাইজার কারা দাদা? কোলোনাইজার হচ্ছে ইংরেজরা। ওকে, কোলোনাইজার কারা? কোলোনাইজার মানে ইংরেজরা। তাহলে এই কোলোনাইজাররা যখন আমাদের ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াকে যখন রুল করছিল বা কন্ট্রোল করছিল, তখন ইন্ডিয়া কি হয়ে গেছে? ইন্ডিয়া হয়ে গেছে কোলোনাইজড। কি হয়ে গেছে দাদা? কোলোনাইজড হয়ে গেছে। ওকে, এইটাকে বলি হচ্ছে কোলোনাইজার বা কোলোনিয়ালিজম, এটাকে আমি বলতে পারি। মানে এখানে জোরপূর্বক তোমার উপর অধিকার কায়েম করা হচ্ছে, জোরপূর্বক। ওকে, আর ইম্পিরিয়ালিজম মানে কি? ইম্পিরিয়ালিজম মানে ভাবো কোনো একটা কান্ট্রি খুব শক্তিশালী, সে অন্যান্য কান্ট্রিদেরকে কি ডমিনেট করছে এবং বলছে, ঠিক আছে আমি তোমাদেরকে এগুলো দেবো, কিন্তু আমার কথা তোমাকে শুনতে হবে, যেমন তোমার বন্ধুর মতো, ঠিক আছে, আমার কথা কিন্তু শুনতে হবে। ওকে, এইটাকে বলে আমরা ইম্পেরিয়ালিজম। এখানে জোরপূর্বক না, এখানে জাস্ট ইচ্ছাপূর্বক ব্যাপারটাকে করা হয়, ঠিক আছে। তাহলে এটা ইম্পেরিয়ালিজম আর এটা কোলোনিয়ালিজম। এক কথা এটাই মনে রাখবে, ইম্পেরিয়ালিজম মানে সাম্রাজ্যবাদ, আর কোলোনিয়ালিজম মানে কি? কোলোনিয়ালিজম মানে হচ্ছে জোরপূর্বক উপনিবেশবাদ, যেখানে জোরপূর্বক আমাদের ওপর অ্যাকচুয়ালি অত্যাচার করা হচ্ছে, আমাদের ওপর বলতে পারো আমাদের ওপর বিভিন্ন ধরনের হচ্ছে যে কর্তব্য পালন করা হচ্ছে আমাদের দ্বারা, ঠিক আছে। আর ইম্পেরিয়ালিজমে সেখানে ইচ্ছাপূর্বক তুমি করছো, তুমি কিছু একটা বেনিফিট নিচ্ছ, তার রেসপন্সে বা তার হচ্ছে বলতে পারো রিপিটেটিভ ওয়েতে তুমি তাকে হেল্প করছো। ওকে, অর্থাৎ এটা হচ্ছে ইম্পেরিয়ালিজম। ওকে, বুঝতে পারছো? ঠিক আছে, চলো, বুঝতে পারছো সবাই ইম্পেরিয়ালিজম আর হচ্ছে আমাদের কোলোনিয়ালিজমের পার্থক্য? বুঝতে পারছো সবাই? বলো, বুঝতে পারছো? কঠিন না সোজা লাগছে আমাকে? জাস্ট এটা বলো, কঠিন না সোজা লাগছে? আস্তে আস্তে শিখবো, আবার চাপ নেই, কোনো চাপ নেই, ঠিক আছে। এখন জাস্ট আমরা আস্তে আস্তে একটু শিখছি। ওকে, বুঝতে পারছো সবাই? আমাকে জানিয়ে দাও। ইয়েস স্যার, আই গট ইট। ওকে, থ্যাংক ইউ বদরুদ্দিন। ওকে, থ্যাংক ইউ মাম্পি।
শ্রেয়া, শ্রেয়া, দেবাশিস, ওকে থ্যাংক ইউ, মনিরুদ্দিন, থ্যাংক ইউ শ্রেয়া। দেবাশিস বুঝতে পারছো? দেবাশিস বুঝতে পারছো? আমাকে একটু জানিয়ে দাও। ইয়া ঠিক আছে, চলো ওকে ডান। আচ্ছা হলো তাহলে আমরা তারপর দেখো অর্থাৎ তারপর দেখো আমাদের রয়েছে গ্লোবালাইজেশন। গ্লোবাল, ও আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, ও মনিরা তুমি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারিনি, একদম বুঝতে পারিনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে মনিরা, ওকে। আচ্ছা তারপরে আমাদের রয়েছে গ্লোবালাইজেশন, মানে গোটা বিশ্ব জুড়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কেমন করে তৈরি হয়েছে। তারপরে মাস মিডিয়া, ওকে মাস মিডিয়া মানে যেটাকে আমরা রিপোর্টিং ব্যাপারটাকে বলি, ওকে। সো এবিপি আনন্দ এই সকল নিউজগুলো কেমন করে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজকে তৈরি করে সেটা সম্পর্কে আমরা কিন্তু দেখতে পাবো, ওকে। তাহলে এইগুলো আমরা মডিউল 1-এ বা ফিলোলজির মধ্যে দেখতে পাবো, ওকে। মডিউল 1 বা ফিলোলজির মধ্যে মানে কি, যেখানে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে বেসিক বলতে পার হচ্ছে যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যখন হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করছে, সেটা সম্পর্কে আমরা কিন্তু এখানে দেখতে পাবো, ওকে। চলো ডান। নেক্সট আমাদের মডিউল 2, ওকে মডিউল 2, ওকে। যারা যারা ডান্স শেখো, যারা যারা গান শেখো, তারা জানো যে ছন্দ তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ রোল পালন করে, তাই তো? তা থই থই সেই ব্যাপারটা জানো তো তোমরা সবাই। ছন্দ বা রিদিম, কি বলা হয় ছন্দকে? ছন্দকে কি বলা হয় ইংলিশে? রিদিম বলা হয়। কি বলা হয় দাদা? রিদিম, ওকে। ছন্দ বা রিদিম, ছন্দ বা রিদিম কতটা গুরুত্বপূর্ণ আমাদের লাইফে সেটা আমরা প্রতিনিয়তই জানি, ওকে। এই যে ভাবো, তোমার গান যে শুনতে ভালো লাগে, কেকের গান হোক বা অজিত সিংয়ের গান হোক বা অনুপম রয়ের গান হোক, যার হোক, সোনু নিগমের গান হোক, যার গান হোক, এই যে গান শুনতে কেন ভালো লাগে জানো? বিকজ ওই গানের মধ্যে ছন্দ আছে। যেই গানের মধ্যে দেখবে ছন্দ থাকে না সেই গান, আজকেই কোনো একটা গান শুনে দেখবে, মানে অ্যাকচুয়ালি আফটার দ্য ক্লাস দেখবে যেই গানের মধ্যে তোমার ছন্দ থাকবে না সেই গান শুনতে ভালো না, আর বোরিং গান চালিয়ে কিছু কেউ ভালো লাগেনি, দেখবে সেটা, ঠিক আছে? তো রিদিম কিন্তু খুব দরকার, ওকে। আরটা তোমাদের একটা জিনিস থাকে, চলো মন দিয়ে শোনো। আচ্ছা কবিতার লাইনগুলোকে কি বলে জানো? কবিতার লাইনগুলো কি বলে জানো? কবিতার লাইনগুলোকে বলা হয়, চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। কবিতার লাইনগুলোকে বলা হয় ভার্স। কি বলা হয় দাদা? ভার্স, ওকে। কবিতার লাইনগুলোকে কি বলা হয়? ভার্স বলা হয়, VERSE। কি বলা হয় দাদা? ভার্স, VERSE। আচ্ছা যখন আমি বলছি মানে একটু বলবে মুখে, ঠিক আছে? কারণ দেখো কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্রথমে তোমায় কি করতে হয়? ল্যাঙ্গুয়েজটা শুনতে হয় কানে, ওকে। ইউ হ্যাভ টু লিসেন, ঠিক আছে? তোমাকে কিন্তু শুনতে হয়। ওই জন্য দেখবে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমরা আগে শুনি। যেমন দেখবে আমরা যখন বাচ্চা ছোট ছিলাম তখন আমরা ভাবো ছোটো যখন কথা বলতে পারতাম না, আউই আউই করে আমরা এদিক ওদিক করতাম, তাই না? কথা বলতে পারতাম না, আমরা জানি না কেমন করে কথা বলতে, কেমন করে ওয়ার্ড তৈরি করতে হয়, কেমন করে আমাদের টাংটাকে ব্যবহার করতে না যায় না, আমরা যা করে আউ ইয়া করে আমরা এদিক ওদিক করতাম, তাই তো? ওকে। এবার যখন তুমি তোমার মায়ের বা বাবার গলা যখন শুনছো, আস্তে আস্তে যখন ওয়ার্ডগুলো কানে কানে আসতে যাচ্ছে, ও আচ্ছা এটাকে এইটা বলে, ও আচ্ছা এটাকে এইটা বলে, আচ্ছা 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 ঠিক আছে, তখন তুমি আস্তে 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 বলা শুরু করছো, তাই তো? এই যে ভাবো যারা ওজনে কানে শুনতে পারে না তারা কথা বলতে পারবে না, বিকজ কি তারা কানে শোনেই না, কেমন করে কথা বলতে হয় তারা জানেই না। ওই জন্য একটা আমি কথা বলবো, স্পোকেন ইংলিশ যাদের মনে হচ্ছে একটুখানি অসুবিধা আছে, বাট কিন্তু সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা কাজ করবে যখনই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে কথা বলবে, হোয়াটসঅ্যাপ মেসেজ হোক বা কিছু হোক, ইংলিশে কথা বলবে। ইংলিশে কথা বললে কী হবে? ইংলিশে কথা বললে তোমার অ্যাকচুয়ালি কী হবে? ইংলিশটা তুমি অনবরত ব্যবহার করতে পারবে, ওকে। এটা ব্যবহার করাটা কিন্তু দরকার। আমরা দেখো শুধুমাত্র যে ইংলিশ, আমরা দেখো আমাদের বাড়িতেও যদি ইংলিশে সবসময় কথা বলো তো আমরা ডেফিনেটলি ইংলিশে কথা বলতাম, এবং তার জন্য ইংলিশ সিনেমা একটু দেখো মাঝে মাঝে, ঠিক আছে? হিন্দি তো না, ইংলিশে দেখবে, তাহলে দেখবে আস্তে আস্তে কনফিডেন্টটা তোমার ফিল হবে, ওকে। আচ্ছা তো এবার কবিতার লাইনগুলো কি বলি দাদা? কবিতার লাইনগুলো এখন আমরা বলি ভার্স। ভার্স দুই ধরনের, ঠিক আছে? ভার্স হচ্ছে আমাদের দুই ধরনের ভার্স, ওকে। একটা হচ্ছে মিষ্টি ওষুধ আর একটা তেতো ওষুধ। হ্যাঁ, মিষ্টি ওষুধ তেতো ওষুধ কি দাদা? চলো আচ্ছা, ভার্সকে আমরা দুটো ভাগ করছি। একটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক ভার্স, ওকে, ব্ল্যাঙ্ক ভার্স, ওকে। আরেকটা হচ্ছে আমাদের ফ্রি ভার্স, ওকে। একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স আর একটা হচ্ছে ফ্রি ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স আর ফ্রি ভার্স, ওকে, দুটো আলাদা আলাদা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স আর ফ্রি ভার্স, ওকে। এবার কি কোনটা জিনিস একটু মনে শোনো। আচ্ছা স্বাধীনতাকে ইংলিশে কি বলে? একটুখানি আমাকে বলো, স্বাধীনতাকে ইংলিশে কি বলে? স্বাধীনতাকে ইংলিশে কি বলে বলো দেখি? স্বাধীনতাকে ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা বেশ। আর ফ্রি দিয়ে কোনো একটা ওয়ার্ড শুনেছিলে? ফ্রি, ঠিক আছে?
ফ্রিডম, ইয়া ভেরি গুড বদিরুদ্দিন, ভেরি গুড মাম্পি, ইয়েস ভেরি গুড শ্রেয়া। ফ্রিডম, তাই তো, ফ্রিডম। ওকে, তো এই যে ভাবো ফ্রিডম, ওকে আগে ওয়ার্ডটা আমরা লিখি, কি ওয়ার্ডটা রয়েছে দাদা, ফ্রিডম। ওকে, তাহলে ফ্রি মানে কি, ঠিক আছে, ফ্রি মানে কি, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, মানে কি তোমার যেখানে কমপ্লিট ফ্রিডম রয়েছে, আমাকে আমার মতো থাকতে দাও, আমি তোমার কথা শুনবোই না, আমি আমার নিজের মতো ভাবে থাকবো, ঠিক আছে, আমার যেটা মন চাবে সেটাই করবো। ওকে, তো এখানে দেখো ফ্রিডম তোমার আছে বলে তুমি গানটা গাইতে পারছো, ঠিক আছে, তো ওই জন্য ফ্রি মানে কি, ফ্রি মানে হচ্ছে যেটা মুক্ত, তাই তো, মুক্ত। তাহলে ফ্রি ভার্স মানে কি, ফ্রি ভার্স মানে যেইখানে তুমি মুক্তভাবে কবিতা লিখতে পারো, মানে কি সেখানে তুমি, যেখানে ছন্দ থাকে না, কি থাকে না দাদা, ছন্দ থাকে না, মানে কি এখানে নো রিদিম, মানে কি কোনো ছন্দ এখানে থাকে না। ওকে, এটাকে বলি আমরা ফ্রি ভার্স। ওকে, মানে তুমি মুক্তভাবে কবিতা লিখতে চাও, আমাদের কবিতা লেখার সময় ছন্দ মেলাতে হয়, ওইখানে তো এইটা করলাম, এইখানে এইটা করবো কি করে, তো আমাদের ছন্দ মেলাটা খুব কঠিন একটা টাফ, ওয়ার্ড অ্যাকচুয়ালি চয়েস ব্যাপারটা থাকে, এবং ওয়ার্ডটা কোথায় ব্যবহার করবে সেই ব্যাপারটা খুব একটা ডিফিকাল্ট হয়, তাই না। তো এই ফ্রি ভার্স মানে কি, ফ্রি ভার্স মানে যেখানে তুমি মুক্তভাবে কবিতা লিখতে অ্যাকচুয়ালি পারবে, সেখানে ছন্দ তোমার না ব্যবহার করলেও চলে, ঠিক আছে, তোমার যেটা মনে হয় তুমি সেটাই অ্যাকচুয়ালি বলছো, ঠিক আছে। এবার বলি ব্ল্যাঙ্ক ভার্স, তার ঠিক অপোজিট। ব্ল্যাঙ্ক ভার্সটা কি, ব্ল্যাঙ্ক ভার্সটা কি, ওকে, ব্ল্যাঙ্ক ভার্সটা কি, ব্ল্যাঙ্ক ভার্সটা মানে কি, ব্ল্যাঙ্ক ভার্সটা মানে যেখানে তোমায় কি করতে হবে, যেখানে তোমাকে ছন্দ লিখতেই হবে, ইউ হ্যাভ টু রাইট রিথমস, তোমায় কিন্তু ছন্দ লিখতেই হবে, যতই মাথার চুল ছিঁড়ে বলো, ঠিক আছে, টাক পড়ে যাক, যাই হয়ে যাক, বাট তোমাকে ব্ল্যাঙ্ক ভার্স লিখতে হবেই, ব্ল্যাঙ্ক ভার্সে তোমাকে ছন্দ মেলাতে হবেই, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স, ঠিক আছে, মানে এখানে রিদিম থাকবেই থাকবে, এখানে আমাদের রিদিম বা ছন্দ, ওকে, বা ছন্দ থাকবেই থাকবে। তাহলে মনে থাকবে, তাহলে ভার্স দুই প্রকার, একটা ব্ল্যাঙ্ক ভার্স আর একটা হচ্ছে ফ্রি ভার্স। ওকে, ফ্রি ভার্সে যেহেতু ফ্রি আছে, ফ্রিডম, আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে আমার মতো কবিতা লিখতে দাও, ওকে, আমাকে আমার মতো নিজের মতো ভাবে কবিতা সাজাতে দাও, তো যেখানে তোমার সম্পূর্ণ স্বাধীনতা আছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ফ্রি ভার্স। ওকে, আর ব্ল্যাঙ্ক ভার্স মানে আমাকে আমার মতো থাকতে দিবেন, আমাকে ছন্দ মেলাতেই হবে, যেখানে তোমাকে ছন্দ ডেফিনেটলি মেলাতেই হবে, সেটা হয়ে যায় আমাদের ব্ল্যাঙ্ক ভার্স। ওকে, এবার ছন্দ মেলানোটা আমরা আস্তে আস্তে শিখবো যখন আমরা ভার্স সম্পর্কে পড়বো, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো তো দ্য ডিফারেন্স বিটুইন ব্ল্যাঙ্ক ভার্স এন্ড ফ্রি ভার্স, বুঝতে পারছো সবাই? ইজি আর টাফ, কি লাগছে বলো, ইজি লাগছে না টাফ লাগছে? ভয়েসে বলো, ভয়েসে বলো, ভয়েসে বলো, ইজি লাগছে না টাফ লাগছে? বলো, ভয়েসে বলো, কোনো অসুবিধা নেই, ভয়েসে বলো, ইজি না টাফ, বুঝতে পারছো না কঠিন লাগছে তোমাদের, বলো, কোনো চাপ নেই, আমি আবার বলবো, ঠিক আছে, ইজি ইজি, আচ্ছা আচ্ছা, বাকিরা শ্রেয়া, মাম্পি, বাকিরা, ওকে, মুনিরা, ওকে, বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাম্পি বুঝতে পারছো তো, একটু আমাকে জানিয়ে দাও, ইয়া ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, ভয় পাবে না, জাস্ট শুধু আমার কথাগুলো একটু শুনবে, ব্যাস, তাহলেই দেখবে হয়ে যাবে, ঠিক আছে। আর যার যেখানে যে অসুবিধা আমাকে বলবে, ঠিক আছে, যে দাদা বুঝতে পারি, আর একবার বলো, নট এ প্রবলেম। দেখো, যত তুমি আস্তে আস্তে কোয়েশ্চেন করবে, দেখো এটা একটা তোমার গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটা বিষয় কোয়েশ্চেন করবে, হোয়াই, ওকে, হোয়াই যদি প্রশ্নটা করো, টোটালি এফার্টলেস, কি বলছো, আচ্ছা বদরুদ্দিন বলছে টোটালি এফার্টলেস, আচ্ছা আচ্ছা, তো বলছে হোয়াই দিয়ে যদি তুমি কোনো কোয়েশ্চেন করো, ঠিক আছে, তাহলে দেখবে হোয়াই দিয়ে কোয়েশ্চেন করলে তোমার এই যে কিউরিয়াসিটি যে ব্রেন, ঠিক আছে, আমাদের যে ওই যে বলতে পারো হচ্ছে বাইক খোলার, বা বলতে পারো হচ্ছে যে খেলনা খোলার যে একটা কিউরিয়াসিটি আমাদের থাকে না, ভিতরে কি আছে দেখি, এই যে কিউরিয়াসিটি যে ব্রেন, এটা আগে তোমাদের ছিল, বাট কিন্তু এখন আস্তে আস্তে আমরা প্রশ্ন না করে করে আমরা হারিয়ে ফেলি, ওই জন্য প্রশ্ন করবে, যার যেখানে যে অসুবিধা হবে, বুঝতে পারছো না, বুঝতে পারছো আমাকে বলবে, সেটা যারা কঠিন লাগছে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমরা কিন্তু সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করবো। ওকে, আচ্ছা, তো এবার ফোনেটিক্স কাকে বলে? ফোনেটিক্স মানে হচ্ছে, ফোনেটিক্স ইজ দ্য স্টাডি অফ পোয়েট্রি, পোয়েট্রিকে আমরা যখন স্টাডি করি, কবিতাকে যখন আমরা স্টাডি করি, তখন সেটা কি বলি, ফোনেটিক্স, যার মধ্যে কি রয়েছে দাদা, যার মধ্যে রয়েছে আমাদের স্পিচ অর্গানস রয়েছে, আচ্ছা বেশ, তারপরে ভাওয়েল সাউন্ড, ভাওয়েল কনসোনেন্ট সম্পর্কে তোমরা তো সবাই জানো, তাই তো, ভাওয়েল কনসোনেন্ট সাউন্ডস রয়েছে, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, স্ট্রেস কোথায়, ইন্টোনেশন কোথায়, ঠিক আছে, সেগুলো সম্পর্কে আস্তে তোমরা জানবো।
তারপরে পোয়েটিক ট্রান্সক্রিপশন, সরি ফোনেটিক ট্রান্সক্রিপশন, এগুলো কী জিনিস এগুলো সম্পর্কে আস্তে আস্তে বলবো, আজকে সব একবারে বলবো না, আস্তে আস্তে আমরা একটু যাই, আস্তে আস্তে আমরা শিখবো। ওকে, তারপরে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের মডিউল 3। আচ্ছা মডিউল 3 লিটারেরি টাইপ। ওকে, যে কত ধরনের রাইটিং তোমরা পড়বে, শুধু যে কবিতা পড়বো, শুধু যে নাটক পড়বো, শুধু যে গল্প পড়বো তাও নয়, তোমরা এবার নোবেল পড়বে, এপিক পড়বে, ওড পড়বে, এলিজি পড়বে, অনেক কিছু জিনিস পড়বে। ঠিক আছে, চলো কি কি রয়েছে। প্রথমে রয়েছে ব্যালাড, ব্যালাড কি জিনিস পরে বলছি। তারপরে বায়োগ্রাফি অ্যান্ড অটোবায়োগ্রাফি রয়েছে, যেমন তোমরা দেখবে তোমাদের বাড়ির সামনে যদি কোনো ফিল্ম স্টার চলে আসে, ঠিক আছে, শাহরুখ খান বা কেউ একজন চলে এলো, তখন আমরা কি বলি যে স্যার আপনার একটা প্লিজ অটোগ্রাফ দেবেন, ঠিক আছে, ঠিক আছে, তো আপনার কি অটোগ্রাফ নিতে পারি, ঠিক আছে। তো অটোগ্রাফ, রিমাইন্ড দ্যাট ওয়ার্ডটা কি, অটোগ্রাফ। অটো 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 মানে কি দাদা, অটো মানে আত্ম, ঠিক আছে, তোমরা যে অটো দাঁড় করো, অটো দাঁড়ানো আমি যাবো, সেই অটো নয়, অটো মানে হচ্ছে আত্ম, ঠিক আছে। তাহলে অটোগ্রাফ মানে কি, আত্মস্বাক্ষর, ঠিক আছে। তো তুমি তো শাহরুখ খানের সিগনেচার নিজে করে নিয়ে এই ধর শাহরুখ খানের সিগনেচার, ঠিক আছে, আমি দিচ্ছি তোকে, সেরকম তো করতে পারবে তাই না। তো তোমাকে যার সিগনেচার তাকে দিয়ে করাতে হবে। ওকে, তো এটাকে বলা হয় অটোগ্রাফ। কি বলা হয় দাদা, অটোগ্রাফ। যখন তুমি যার সিগনেচার তার কাছ থেকে যখন যখন অর্থাৎ তখন সেটা কি বলে, অটোগ্রাফ। ওকে, আচ্ছা তেমনইভাবে দেখো অটোবায়োগ্রাফি মানে কি, মানে তোমরা তোমাদের জীবনী যখন তোমরা নিজে লিখবে, ওকে, কারণ তোমরা তোমাদের জীবনের সম্পর্কে সব দিকে ভালো জানো, তাই তো। তো তোমরা তোমাদের জীবনী নিয়ে যখন তোমরা নিজেই লিখবে, তখন সেটাকে আমরা কি বলবো দাদা, তখন সেটাকে আমরা বলবো আত্মজীবনী। এই যে আত্ম মানে কি বললাম, অটো, তাই তো। তাহলে অটোবায়োগ্রাফি। এবার যদি সাপোজ আমি তোমাদের জীবনী নিয়ে লিখি, ওকে, তোমাদের জীবনী লিখে, তখন কিন্তু সেটা আত্মজীবনী হবে না, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে বায়োগ্রাফি, ঠিক আছে, তখন সেটা অমনি নর্মাল জীবনী হয়ে যাবে। ওকে, তখন সেটা বায়োগ্রাফি হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো বায়োগ্রাফি অটোবায়োগ্রাফির মধ্যে পার্থক্য। তাহলে অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, আর বায়োগ্রাফি মানে হচ্ছে আমাদের জীবনী। ওকে, ঠিক আছে, ডান। ওকে, তাহলে বুঝতে পারছো। তারপর হচ্ছে কমেডি, ঠিক আছে। কমেডি যেদিন আমরা পড়বো একটুখানি মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, পেটে তো প্রচুর যন্ত্রণা হবে, কারণ আমরা হাসতে হাসতে একদম পেট খারাপ হয়ে যাবে আমাদের। তো সেক্ষেত্রে আমি বলবো যে কমেডি যেদিন পড়বো একটু সাবধান, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ড্রামাটিক মনোলগ। ওকে, ড্রামাটিক মনোলগ তোমরা সবাই জানো, এটা সবাই তোমরা করেছো, ঠিক আছে। যেমন দেখবে আমরা স্কুলে যখন পড়তাম, ঠিক আছে, তো তুমি তোমার ফ্রেন্ডের জন্য, ঠিক আছে, তোমার যে বাবা ফ্রেন্ড রয়েছে, তো তার সাথে বসে হচ্ছে ক্লাস করতে, এবং তার 2 রোল তোমার 3 রোল, ঠিক আছে। তো এইভাবে খুব ভালো একটা তোমাদের মধ্যে ভালো ফ্রেন্ডশিপ ছিল, এবং তুমি তাকে বলেছিলে যে ঠিক আছে শোন না, তোর তো জন্মদিন আছে, তোর জন্মদিনে তাহলে স্কুল তো ওই দিন আছে, তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে তুই হচ্ছে ওই দিন তাহলে আসিস, তোর জন্য আমি কিন্তু বাড়ি থেকে আমি নিজে আমার হোম মেড কেক নিয়ে আসবো। দেখ আমি কিন্তু মায়ের হেল্প টেপ নেবো না বাবা, কিন্তু আমি আমার নিজেই কিন্তু বানিয়ে কেক নিয়ে, তুই কিন্তু আসিস, দেখ তুই কিন্তু আসিস কিন্তু। ওকে, তো এবার সেই কেক টেক বেলুন টেলুন সব কিছু নিয়ে গেছে, এবং একটা গিফটও নিয়ে গেছে। কী গিফট নিয়ে গেছে, গিফট বলতে দেখবে সেই ছোটো ছোটো খেলনাগুলো পাওয়া যায় না, সেই ছোটো ছোটো মেলা থেকে খেলনা, ঠিক আছে, বা দেখবে সেই মেলাতে যেমন 30 টাকা দামি মোবাইল ফোন পাওয়া যায়, ধুম্মা চালে, তাই না, সেই যে মোবাইল ফোনগুলো হয় তোমরা জানো তো নাকি। তো এই যে মোবাইল ফোনগুলো, তো সে একটা নিয়ে গেছে, একটা মেলা থেকে আর কেক নিয়ে গেছে তার জন্য। তো সে অনেকক্ষণ ওয়েট করছে, আমার বন্ধুটা কখন আসবে, এই করে ঘন্টাও পড়ে গেল। বলে হয়তো জন্মদিনে সবাই উইশ টুইশ করছে, দেরি টেরি হচ্ছে, তারপরে আর আসলোই না। এবং সে বাড়ি যাওয়ার পথে দেখে তার বন্ধুটা তার আরও অন্যান্য বন্ধুদের সাথে বার্থডে সেলিব্রেট করছে, তাকে একবারও ডাকে। তখন বন্ধুটার খুব খারাপ লাগবে, তখন বন্ধুটা ওই গাছের সাইডে দাঁড়িয়ে ভাববে, সত্যিই তো আমার বন্ধুটা এতটা নিষ্ঠুর, আমি তার জন্য এত করলাম, সে আমাকে এইভাবে এরকম নেগলেক্ট করলো, এরকম এইভাবে অ্যাভয়েড করলো। এই যে ভাবো, ওই যে ছেলেটি যে কষ্ট পেল এবং গাছের আড়ালে দাঁড়িয়ে যে কাঁদতেছিল, এইটাকে ইংলিশের ভাষায় আমরা কি বলি, এটাকে ইংলিশের ভাষায় বলি আমরা ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মানে নাটকীয় স্বগতোক্তি, নাটকীয় স্বগতোক্তি এটাকে বলা হয়। ওকে, নাটকীয়, যেমন তোমরা মানে সিরিয়াল কেউ দেখবে না, সিরিয়ালের ব্যাপারটা এটা তোমরা নোটিস করে থাকবে, দেখবে সিরিয়ালে যখন দেখবে স্ক্রিনেতে কেউ নেই, এক লাইন লোক আছে, তখন দেখবে সে তখন ভিলেন যদি হয়, সে তখন বলবে ঠিক আছে ও আসুক একবার, ঠিক আছে, ওকে নুন চিনি জল খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো,
ঠিক আছে? এই যে ভাবো একাকিত্বে যখন আমরা আমাদের মনের কথাটাকে যখন প্রকাশ করি তখন সেটাকে কি বলি আমরা? ড্রামাটিক মনোলগ বলি। ড্রামাটিক মানে কি দাদা? ড্রামাটিক মানে নাটকীয়, মনোলগ মানে কি দাদা? স্বগতোক্তি। ওয়ার্ডের মানে মনে রাখতে আমরা, যা শুধু শোনো গল্পগুলো, এটাকে বলা হয় ড্রামাটিক মনোলগ। ওকে, হলো। তারপর আমাদের এলিজি, ঠিক আছে? এলিজি, একদম এলিজি আমাদের রয়েছে। ওকে, সো এলিজি মানে হচ্ছে, এলিজি মানে দুঃখের গান। ওকে, দুঃখের গান, ঠিক আছে? মানে একদম দুঃখের গান। দুঃখের গান মানে তোমার কোনো পছন্দের ব্যক্তি, তোমার কোনো পছন্দের খেলনা, তোমার কোনো পছন্দের জিনিস যেটা হারিয়ে গেছে, ঠিক আছে? ইউ হ্যাভ লস সামথিং হুইচ ইউ লাভ মোস্ট। এমন একটা জিনিস যেটা তুমি হারিয়ে ফেলেছো এবং যেটা তুমি সব থেকে বেশি পরিমাণে ভালোবাসতে, সেইটাকে নিয়ে যখন আমরা গান গাই, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি এলিজি। ওকে, সেটাকে আমরা কি বলি? এলিজি। মানে কি? একটা দুঃখপূর্ণ গান, যেটাকে আমরা কি বলি, কি বলে থাকি? সরোফুল সং। ওকে, কি বলে থাকি? সরোফুল। এগুলো কিভাবে আসলো না আসলো সেগুলো সম্পর্কে আস্তে আস্তে আমি তোমাদেরকে বলবো, চিন্তা করতে হবে না। তো সরোফুল সংকে বলা হয় এলিজি। তারপরে দেখো আমাদের কি রয়েছে? তারপর আমাদের এপিক। এপিক মানে মহাকাব্য। মহাকাব্য মানে তোমরা সবাই অলরেডি জানো। তারপরে আমাদের এসে। এসে মানে কি? এসে মানে হচ্ছে প্রবন্ধ। আমরা যে এসে লিখতাম, গরুর রচনা লিখে দেখাও, ঠিক আছে? রাইট আ প্যারাগ্রাফ অন হচ্ছে কাউ, ঠিক আছে? বা আরও অনেক বিভিন্ন ধরনের, তুমি যেমন হচ্ছে তোমার মাকে নিয়ে হয়তো তুমি একটা প্যারাগ্রাফ লিখছো, আমরা যেমন স্কুলে আমরা লিখতাম না সেম ব্যাপারটা, রেনি সিজন নিয়ে এই ব্যাপারটা। তো এসে বা প্রবন্ধ সেম হচ্ছে আমাদের। তারপরে ফার্স্ট সম্পর্কে পরে বলবো, এটা এখন আমি একটু বলছি না। তারপরে মেলোড্রামা, ঠিক আছে? মেলোড্রামা, মেলোড্রামা সম্পর্কে মানে কি? যেখানে হাসিও আছে, কান্নাও আছে, সব কিছুই মিক্সিং অবস্থায় আছে। ওকে, মানে টক ঝাল মিষ্টি সব কিছু টেস্ট পাবে। তারপর আমাদের লিরিক। লিরিক মানে ছন্দ, ঠিক আছে? ছন্দ বা বলতে পারো পংক্তিমূলক যে কবিতাগুলোকে আমরা বলি। তারপর আমাদের মক এপিক। মক এপিক মানে যেখানে মহাকাব্যকে ক্রিটিসাইজ করা হবে, ঠিক আছে? মহাকাব্য ক্রিটিসাইজ করা হবে। একটা তোমাদের রয়েছে পরবর্তীকালে, ঠিক আছে? ব্যাপারটা আমি একটু বলি তোমাদের, ঠিক আছে? তো একটা রাইটিং রয়েছে, রাইটিংটা হচ্ছে আলেকজান্ডার পোপের একটা রাইটিং রয়েছে, রাইটিংটার নাম হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। ওকে, দ্য রেপ অফ দ্য লক। ওকে, আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপারটা আমি একটু বলি, ঠিক আছে? তো আমরা নর্মালি কী হয় দেখো, নর্মালি আমরা ঘুম থেকে উঠে কী করি? নর্মালি আমরা ঘুম থেকে উঠে দাঁত মাজি, ব্রাশ করি, ফ্রেশ হওয়ার চেষ্টা করি, তাই না? তো আলেকজান্ডার পোপ ভিক্টোরিয়ান একটা এজ ছিল। ভিক্টোরিয়ান এজ মানে কি? যখন আমাদের রানী ভিক্টোরিয়া যখন আমাদের ব্রিটেনকে রুল করছে, তখন সেটাকে আমরা বলছি ভিক্টোরিয়ান পিরিয়ড। এগুলো সম্পর্কে বলবো তোমাদের। তো ভিক্টোরিয়ান এজ চলাকালীন, ভিক্টোরিয়ান পিরিয়ড যখন চলছে, সেই ভিক্টোরিয়ান পিরিয়ডে কিছু অ্যারিস্টোক্রেটিক মানে কি দাদা? অ্যারিস্টোক্রেটিক মানে যারা মানে খুব বলতে পারো হচ্ছে যে উচ্চ পদস্থীয়, যারা বলতে পারো হচ্ছে ব্যক্তি যাদেরকে বলা হয়, ঠিক আছে? তো সেখানে একটি মেয়ের কথা আমরা জানতে পারছি। মেয়েটি কি করে? মেয়েটি সকালবেলা ঘুম থেকে উঠে আগে দাঁত মাজে না, আগে সে টয়লেটে যায়। টয়লেট মানে কি দাদা? টয়লেট মানে বাথরুমকে বোঝাচ্ছে না, টয়লেট মানে তার ড্রেসিং রুমকে বোঝানো হয়। আগেকার দিনে টয়লেট মানে ড্রেসিং রুমকে বোঝানো হতো। ড্রেসিং রুম, বা এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি মেকআপ রুম, ঠিক আছে? মেকআপ রুম। ওকে, ড্রেসিং রুম বা মেকআপ রুম বলতে পারি। তো সবার আগে মুখ টুক চোখ টোক ফুলি, চুল টুল উসু করে আগে সে সাজতে গেছে। কোথায় ফাউন্ডেশন দিচ্ছে, কোথায় কাজল পড়তেছে, কোথায় টিপ পড়তেছে, কোথায় চুল আঁধাচ্ছে, এইসব করতেছে। দাঁত না যাকে মাজেন, মুখ গন্ধ নিয়ে ওইসব করতেছে, ঠিক আছে? ওই অবস্থাতে সে বেরিয়ে গেছে একটা সকালের একটা পার্টি অ্যাটেন্ড করতে, ঠিক আছে? আচ্ছা, মেয়েদের ব্যাপারটা একটু বুঝতে পারবে। আচ্ছা, লক মানে তোমরা জানো, মেয়েরা সবাই লক মানে ছেলেরা জানবে না, কারণ ছেলেরা জানে না লক মানে কি। লক মানে দেখবে এই যে চুল হয়, এই যে চুলের সামনে যেটা অ্যাকচুয়ালি একটা বা দুটো চুল বা কটা চুল থেকে বেরিয়ে থাকে, তাই তো? ঠিক বললাম? মাম্পিস রে একটু আমাকে একটুখানি ধরিয়ে দাও। মুনিরা ঠিক বললাম? ওটাকেই তো লক বলে নাকি? আমাকে একটু জানিয়ে দাও, ওটাকেই তো লক বলে নাকি? বলো। ইয়া, ঠিক আছে, ওকে। তো এবার মেয়েটি লকগুলো বের করে সে এরকম পার্টিতে গেছে। তখন একটি লোক, মেয়েটিকে পছন্দ হয়নি, পছন্দ হয়েছে তার লক। তার একটি লক পছন্দ হয়েছে এবং তার ইচ্ছা ওই লকটাকে ছিঁড়ে নিয়ে সে ফেভিকুইক দিয়ে তার মাথায় চুলে লাগাবে। এটা লোকটার ইচ্ছা। এবার লোকটা ওজনে পুরো রেডি হয়ে বসে আছে যে মেয়েটির ওই একটা লক কিভাবে ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। তো সেরকম রেডি টেডি হয়ে একদম অন ইউর মার্ক, গেট সেট,
গো, এবার ছুটে গিয়ে কি করছে, এবার ওই মেয়েটির একটা লগ এরকম টানছে আর মেয়েটির মাথা দাম করে একদম হচ্ছে ওই যে টেবিলটা লাগলো, লেগেছে, ছুটো ছুটো পাল্টি যায়, ঠিক আছে। তারপর তাকে লোক টোক ধরে এনে তারপরে ব্যাপারটা হয়, ঠিক আছে। তো এইটা তোমাদের রয়েছে দ্য রেপ অফ দ্য লকে ক্যান্টো 1, 2, 3। গোটার গল্প বলছি না, গোটার গল্প বললে ইন্টারেস্টটা তোমাদের কমে যাবে, তো সেটা আমরা যখন পড়বো তখন আমরা দেখবো, ঠিক আছে। দ্য রেপ অফ দ্য লক। ওকে, ঠিক আছে, চলো। এইটা হচ্ছে একটা মক এপিক, ঠিক আছে, এটা হচ্ছে একটা মক এপিক। ওকে, তারপর হচ্ছে আমাদের নোভেল। ওকে, তারপর হচ্ছে আমাদের নোভেল, তারপর হচ্ছে ওড। ওকে, ওড কী জিনিস সেগুলো সম্পর্কে আস্তে আস্তে আমরা জানবো। তারপরে প্যাস্টোরাল কমেডি মানে যেমন তোমরা অ্যাজ ইউ লাইক একটা প্যাস্টোরাল কমেডি তোমরা ক্লাস 12 পড়ে আসছিলে, প্যাস্টোরাল। তারপরে পোয়েট্রিক ড্রামা রয়েছে। ওকে, তারপরে আমাদের রোমান্স রয়েছে। আচ্ছা, রোমান্স মানে কি, এই ব্যাপারটা সম্পর্কে অনেক আমাদের মিসকনসেপশন আছে। রোমান্টিক মানে কি দাদা? রোমান্টিক মানে তোমরা সবাই ভুল জানো, ঠিক আছে। রোমান্টিক মানে কি? রোমান্টিক মানে হচ্ছে যখন তুমি প্রকৃতিকে ভালোবাসো তখন ইউ আর কল্ড অ্যাজ আ রোমান্টিক পারসন, ঠিক আছে। নট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু লাভার্স, দুজন লাভারের মধ্যে যে রোমান্টিক সেটাকে রোমান্টিক বলছি না। আসল ইংলিশ লিটারেচারে রোমান্টিক বলতে যারা লাভার্স অফ নেচার, প্রকৃতিকে কারা কারা ভালোবাসো একটুখানি কমেন্টে জানিয়ে দাও। প্রকৃতিকে কারা কারা ভালোবাসো? হু আর দ্য লাভার্স অফ নেচার? প্রকৃতিকে কারা কারা ভালোবাসো? প্রকৃতিকে কারা কারা ভালোবাসো জানাও একটু দেখি কমেন্টে। প্রকৃতিকে কারা কারা ভালোবাসো? মাম্পি, ঠিক আছে, মাম্পি হাত তুলে দিয়েছে, ঠিক আছে মাম্পি। বাকিরা? শ্রেয়া আছে, ঠিক আছে, বাকিরা? ইয়েস স্যার, লিটল বিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকিরা? মনিরা? দেবাশিস? ঠিক আছে, ওকে। আচ্ছা, প্রকৃতিকে সবাই ভালোবাসে বিকজ ঠিক আছে, থ্যাংক ইউ দেবাশিস। তো প্রকৃতি, কারণ প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে। প্রকৃতি যদি অক্সিজেন প্রডিউস না করতে পারতো দেন আমরা কি ক্লাস করতে পারতাম? আমরা পারতাম না, তাই না? আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে রোমান্স। তাহলে রোমান্স মানে অলওয়েজ মনে রাখবে, যে ভুল জানে তাকে একদম বোঝাবে যে দেখ তুই কিন্তু বাবু ভুল জানিস। আসল রোমান্টিক মানে হচ্ছে যখন তুই প্রকৃতিকে ভালোবাসিস, মানে তোমরা সবাই রোমান্টিক, তোমরা সবাই, ঠিক আছে, উই আর অল রোমান্টিক্স। তো কিভাবে রোমান্টিকে যে শুরু হলো না হলো, কিভাবে হলো, সেগুলো সম্পর্কে আমরা অবশ্যই আমাদের হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার আমরা কিন্তু জানবো, ঠিক আছে। আচ্ছা, রোমান্স হলো, স্যাটায়ার হলো, তারপর দেখো আমাদের, আচ্ছা স্যাটায়ার মানে স্যাটায়ার মানে কি? স্যাটায়ার মানে কি? স্যাটায়ার মানে যেটাকে আমরা প্রায় বলে থাকি নিন্দামূলক বক্তব্য, ঠিক আছে, যেখানে তুমি অন্য কাউকে নিন্দা করছো বা ক্রিটিসাইজ করছো। একটা আমি কথা তোমাদের বলি, আমরা দেখো যখন দেখবে আমরা ক্রিটিসাইজ যখন করি তখন দেখবে একদম মানে তোমার ভাই বোন যদি থাকে, সে ভাবো ঘরে পড়াশোনা করেন, ঠিক আছে, তো তার স্কুল থেকে স্যার এসেছে এবং তোমাকে বলছে এই তোমার বোন পড়াশোনা করেনি কেন? এবার তুমি তখন ইতিহাস বলা শুরু করছো, ও পড়বে পড়াশোনা করতে, ওই বসেইনি কোনোদিনও পড়াশোনা করতে। আমি তো হাজারবার বলে আমি নিজে অজ্ঞান হয়ে যাই, একবারও পড়তে বসেনি। ওকে, তো তুমি একদম সময় মানে সুযোগ পেয়েছো, চলো একদম ভালো মতন বলে দিই, তাই তো? সবার আড্ডা থাকে নর্মালি। তো স্যাটায়ার মানে কি? দেখো, স্যাটায়ার মানে হচ্ছে যখন তুমি অন্য কাউকে ক্রিটিসাইজ করছো, অন্য কাউকে সম্পর্কে নিন্দা করছো বা তার সম্পর্কে খারাপ খারাপ কথাগুলো যখন তুমি বলছো, তখন সেটাকে আমরা কী বলছি? তখন সেটাকে আমরা বলছি স্যাটায়ার। কী বলছি দাদা? স্যাটায়ার বলছি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের শর্ট স্টোরি মানে ছোট্ট গল্প। আচ্ছা, ছোট গল্প কাকে বলে? কে বলতে পারে? তোমরা এটা পড়েছো, আমি সেই জন্য একটু জিজ্ঞেস করছি তোমাদের, বলো, যারা যতটুকু জানো আমাকে ততটুকু বলো। হোয়াট ইজ শর্ট স্টোরি? কাকে বলে শর্ট স্টোরি? বলো দেখি, কে বলতে পারে? কাকে বলে শর্ট স্টোরি? বলো, কাকে বলে শর্ট স্টোরি? বলো, এনিওয়ান, চেষ্টা করো। এনিওয়ান, ছোট, খুব মানে ব্যাপারটা তো খুব ইজি। কাকে বলে শর্ট স্টোরি? হোয়াট ইজ শর্ট স্টোরি? বলো, কাকে বলে শর্ট স্টোরি? বলো, কাকে বলে শর্ট স্টোরি? এনিওয়ান? মাম্পি, শ্রেয়া? আকৃতি ছোট, যার একটা সুন্দর মরাল থাকে। আচ্ছা, নট ব্যাড। ওকে, আচ্ছা, বাকিরা একটু জানাও। আচ্ছা, বদিরুদ্দিন এটা বললে, বাকিরা একটু জানাও কাকে বলে শর্ট স্টোরি?
ছোট গল্প, কথা নিতান্তই সহজ সরল, নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে, অতৃপ্তি রবে সঙ্গ করি মনে হবে শেষ হয়ে। আরে বাস, কি লিখেছো মাম্পি, ওয়াও দ্যাটস গ্রেট, দারুণ লিখেছো, দারুণ লিখেছো, দারুণ, খুব সুন্দর করে এটা তুমি এক্সপ্লেন করলে। আচ্ছা তোমারটা আমি একটু এক্সপ্লেন করি। আচ্ছা কী বলছে দেখো, বলছে যে ছোট গল্প একটা, কথা নিতান্তই সহজ সরল, অবশ্যই নাহি তত্ত্ব নাহি উপদেশ, সেখানে না তত্ত্ব থাকে না উপদেশ থাকে। ও আচ্ছা হ্যাঁ অবশ্যই রবীন্দ্রনাথের কোন, হ্যাঁ, অন্তরে অতৃপ্তি রবে সঙ্গ করি মনে হবে। বাহ, তুমি তাহলে খুব একজন মানে বলতে পারো হচ্ছে বেঙ্গলি লিটারেচার লাভার, বাহ খুব ভালো। অতৃপ্তি রবে সঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ। ছোট গল্প মানে যেটা আকৃতিতে ছোট এবং ছোট গল্প এটা বৈশিষ্ট্য সাডেন এন্ডিং, হঠাৎ একটা এন্ডিং আমরা দেখতে পাই এবং আমাদের তখনও মনের মধ্যে প্রশ্ন থাকে, আচ্ছা এরপর কি হলো একটু বলো না প্লিজ, প্লিজ একটু বলো এরপর কি হলো। ছোট গল্প এরকমই হয়, শেষ হয়েও যেন হইল না। ঠিক আছে, বাহ গুড জব। তারপরে আমরা জানবো কি সনেট। সনেট তোমরা পড়ে এসো, 14 লাইনের কবিতাকে আমরা বলি সনেট। উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 130 পড়েছো, এগুলো সব পড়েছো, সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করবো, সনেট কীভাবে আসলো না আসলো। তারপরে হচ্ছে আমাদের ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে কি? ট্র্যাজেডি মানে দুর্ভাগ্য, ঠিক আছে, কোনো একটা ব্যক্তির জীবনে দুর্ভাগ্য না আছে সেই ব্যাপারটাকে আমরা বলি ট্র্যাজেডি। তারপরে ট্র্যাজি কমেডি, দুর্ভাগ্য এবং হাস্যটাকে যখন আমরা একসাথে মিশিয়ে দিই তখন সেটাকে আমরা কি বলছি? ট্র্যাজি কমেডি আমরা বলছি, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে আমাদের মডিউল 3। এবার মডিউল 4। আচ্ছা মডিউল 4 হচ্ছে আমাদের দুটো টাইপ রয়েছে, একটা হচ্ছে রেটোরিক আর একটা হচ্ছে প্রোসোডি। রেটোরিক প্রোসোডি, চলো একটা আমি রেটোরিক প্রোসোডি আজকে শিখিয়ে দিই, একটা আমি তোমার ফিগার অফ স্পিচ শিখিয়ে দিই, চলো। ওকে, খুব সোজাটাই শেখাচ্ছে, একদম একদম সিম্পলটা শেখাচ্ছে, চলো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা দেখবে উইমেনরা, ঠিক আছে, নারীরা কেন অলংকার পরে বলো তো, কেন অর্নামেন্ট পরে? বিকজ কি, অর্নামেন্ট অ্যাকচুয়ালি গ্লোরিফাই দেয়ার বিউটি, তাই তো, তাদের সৌন্দর্যটাকে গ্লোরিফাই করে তোলে, ঠিক আছে, আরও বেশি সুন্দর মানে সৌন্দর্যময় করে তোলে, তাই জন্য তারা অর্নামেন্ট পরে, তাই না? তো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজেরও কিছু কিছু আমি তোমাদেরকে অর্নামেন্ট শেখাবো, কিছু কিছু অলংকার শেখাবো। আজ দুটো কানের দুল শেখাবো, ডান কানের দুল বাঁ কানের দুল। কী হবে দাদা এগুলো জানলে কী হবে? এগুলো জানলে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যখনই কোনো বাক্য লেখা শুরু করবে তুমি এইগুলো কিন্তু ব্যবহার করতে পারবে, ঠিক আছে। এইটা কিন্তু তোমরা ফিগার অফ স্পিচে শিখবে, ঠিক আছে। যেমন তোমরা পার্টস অফ স্পিচ শিখেছিলে, তাই তো, পার্টস অফ স্পিচ তোমরা জানো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো সম্পর্কে তোমরা জানো পার্টস অফ স্পিচ। তেমনই আমাদের কী রয়েছে, তেমনই আমাদের রয়েছে ফিগার অফ স্পিচ। কী রয়েছে দাদা? ফিগার অফ স্পিচ, ওকে। ফিগার অফ স্পিচ মানে অর্থাৎ যেটাকে আমরা কি বলতে পারি, যেটাকে আমরা বলতে পারি বাক্যের অলংকার। কি বলতে পারি দাদা? বাক্যের অলংকার বলতে পারি, ওকে। চলো দুটো আমি শেখাবো, মন দিয়ে শোনো। একটার নাম হচ্ছে সিমিলি, কেউ স্মাইল বলো না জানো, আবার সিমিলি, ঠিক আছে। আচ্ছা আরেকটার নাম কি? আরেকটার নাম হচ্ছে মেটাফোর। গুগল যেমন ফেসবুকের মেটা হয় না, মেটাফোর, ওকে। দুটো সিমিলি আর মেটাফোর, দুটো আমি শিখবো। তাহলে কি দুটো কি কি? একটার নাম সিমিলি আর একটার নাম মেটাফোর। কি কি নাম বলো একসাথে? সিমিলি, ইয়া ভেরি গুড, আর একটা হচ্ছে মেটাফোর, ভেরি গুড, ওকে। কাকে বলে? চলো মন দিয়ে শোনো। যেমন দেখবে আমরা যখন বাড়িতে যখন দেখবে ছোটো ছিলাম তখন দেখবে আমাদের মানে প্রায় রিলেটিভরা তোমাকে বলতো, তুই পড়াশোনা করতেছিস, দেখ দেখ তাকে দেখ, সে কত ভালো পড়াশোনা করে, তাই না? তোমার তখন মাথাটা গরম হয়, ভাল লাগে না শুধু আমাকে নিয়ে এরকমভাবে কম্পেয়ার করে। ডোন্ট কম্পেয়ার মাইসেলফ উইথ আদার্স, ওনাদের সাথে আমাকে কম্পেয়ার করো না তো প্লিজ, তাই না? কম্পেয়ার করলে খুব কষ্ট হয় আমাদের সবার, তাই না? চলো, তো এবার এই কম্প্যারিজনের উপর নির্ভর করে, মানে কি তুলনার উপর নির্ভর করে আমরা সেন্টেন্স বা আমরা ফিগার অফ স্পিচকে দুটো ভাগে ভাগ করি, একটা সিমিলি আর একটা মেটাফোর, ওকে। আচ্ছা যেমন তোমরা কম্পেয়ার করার সময় যেমন কি বলি, যেমন সাপোজ আমি একটা সেন্টেন্স বলছি, ইয়োর আইজ আর লাইক, ইয়োর আইজ আর লাইক 2 stars, তোমার চোখগুলো হয় দুটো তারা। তাহলে এখানে কার সাথে কার তুলনা হলো একটু আমাকে বলে দাও, কার সাথে কার তুলনা হচ্ছে, কার সাথে কার তুলনা হচ্ছে ইন দ্যাট সেন্টেন্স? ইয়োর আইজ আর লাইক 2 stars, কার সাথে কার তুলনা হলো বলো দেখি, তাদের 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 কে আগে বলতে পারে বলো, কার সাথে কার তুলনা হলো?
চোখের সঙ্গে তারা, ভেরি গুড মাম্পি, ভেরি গুড শ্রেয়া। আইজের সাথে স্টার, এই তো ঠিক। তাহলে চোখের সাথে স্টার্সের তুলনা হলো, তাই তো, হলো তো। কোন ওয়ার্ডটা ব্যবহার করে? চোখের সাথে তারা, হ্যাঁ একদম একদম। কি কোন ওয়ার্ডটা ব্যবহার করে? লাইক ওয়ার্ডটা ব্যবহার করে, তাই তো, লাইক ওয়ার্ডটা, একদম ওকে। তাহলে যখনই দেখবে কোনো কম্প্যারিজন হচ্ছে এবং সেখানে লাইক আছে, না হয় অ্যাজ আছে, কি আছে দাদা? লাইক আছে। এটা একটু খাতায় লিখে না, লাইক আছে না হয় অ্যাজ আছে। লাইক দিয়েও কম্পেয়ার মানে কম্পারিজন করতে পারি, আবার অ্যাজ দিয়েও আমরা কম্পারিজন করতে পারি। তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো কি? সিমিলি। হলো? এবার মেটাফোরে যাই। মেটাফোরে চলো, মেটাফোরে যেমন একটা এক্সাম্পল বলছি, টাইম ইজ আ থিপ। ওকে, সময় হচ্ছে একটা চোর। টাইম ইজ আ থিপ। বলো এখানে কার সাথে কার তুলনা করা হলো? কার সাথে কার তুলনা করা হলো? টাইম ইজ এ থিপ। কার সাথে কার তুলনা করা হলো? বলো দেখি। সময়কে চোরের সঙ্গে। ইয়া কেন বলতো চোরের সঙ্গে? বিকজ সময় চলে গেলে আমরা তখন হাপিতাস করি। যেমন চোর তোমার বাড়ি চুরি করে নিয়ে চলে গেলে তখন হায় যে চুরি করলে চলে গেল গো, তাই না? তো ওই জন্য সময়কে তুমি যদি মূল্য না দাও, ডেফিনেটলি তোমার মনে হবে যে তুমি জানো, অ্যাকচুয়ালি বলতে পারো হচ্ছে তোমাকে কেন কেউ চুরি করে নিয়ে চলে গেল, তোমার সময়টা কেউ চুরি করে চলে গেল। দেখো তাহলে টাইম ইজ আ থিপ, সময় হচ্ছে একটা চোর। এখানে কি লাইক অ্যাজ ব্যবহার করলাম কি? বলো করলাম, ইয়েস অর নো? করলাম কি? লাইক অ্যাজ ব্যবহার করলাম? নো, ইয়া। তখন এটাকে আমরা কি বলবো? তখন এটাকে আমরা বলবো মেটাফোর। ওকে, তাহলে এক কথা আমি একটু মনে করিয়ে দিই। চলো, যখন কোনো বাক্যে দেখবে কম্পেয়ার হচ্ছে দুটো আলাদা আলাদা বিষয়ের মধ্যে, যেমন চোখ আর তারা, দুটো আলাদা আলাদা বিষয়ের মধ্যে যখন কম্পেয়ার হচ্ছে এবং সেখানে যদি লাইক বা অ্যাজ থাকে, লাইকও থাকতে পারে অ্যাজও থাকতে পারে, লাইক বা অ্যাজ দুটোর মধ্যে যদি একটা থাকে, তখন আমরা সেটাকে কি বলবো? তখন সেটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা সিমিলির এক্সাম্পল। কিসের এক্সাম্পল দাদা? এটা হচ্ছে একটা সিমিলির এক্সাম্পল। ওকে, আর মেটাফোরের মধ্যেও সেম, যেখানে কম্পেয়ার হবে কিন্তু লাইক অ্যাজ ব্যবহার না করে, ডাইরেক্ট কম্পেয়ার কিন্তু আমরা করছি। যেমন সময় হচ্ছে একটা চোর। ওকে, সময় হচ্ছে একটা চোর, এইটা হচ্ছে আমাদের মেটাফোর। তাহলে মনে থাকবে তাহলে তোমাদের সিমিলি মানে অ্যাজ লাইক দিয়ে কম্পেয়ার হবে, মানে বাক্যে যদি অ্যাজ লাইক, সবাই চোখে পরিষ্কার দেখতে পাচ্ছ তো? যদি অসুবিধা হয় চশমা টশমা পরে নেবে কিন্তু, ঠিক আছে? আমরা সব ভালো চোখে দেখতে পাই, নো প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, তাহলে লাইক অ্যাজ যদি কোনো বাক্যে দেখতে পাও এবং দেখছো দুটো বাক্যের মধ্যে তুলনা করা হচ্ছে, তখন সেটা কি বলবে? তখন সেটাকে বলবে সিমিলি। আর যদি লাইক অ্যাজ ব্যবহার না করে দুটোর মধ্যে তুলনা হচ্ছে, তখন সেটা কি বলবে? মেটাফোর বলবে। কি বলবে? মেটাফোর বলবে। বলো, বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার অর নট? বলো আমাকে, ইজ ইট ক্লিয়ার অর নট? এবং তোমাদের যদি কোনো কোয়ারি বা ডাউট থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার, ক্লিয়ার, ঠিক আছে। থ্যাংক ইউ মাম্পি, থ্যাংক ইউ শ্রেয়া। বাকিরা জানাও, ঠিক আছে। থ্যাংক ইউ মুনিরা, বদিরুদ্দিন, দেবাশিস, একটু জানাও। অল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার স্যার, ইয়া, ভেরি গুড, গুড জব। চলো তাহলে আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। চলো, আচ্ছা, সাপোজ একটা এক্সাম্পল আমি লিখলাম। ওকে, এইগুলোই তোমাদের পরীক্ষা আসবে, এইগুলোই আসবে। তোমরা আজকেই শিখে যাচ্ছ, জাস্ট ইমাজিন, আজকেই তোমরা শিখে যাচ্ছ, এইগুলোই তোমাদের পরীক্ষা আসবে। চলো, আচ্ছা, সাপোজ একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিলাম। ওকে, একটা এক্সাম্পল দিলাম যে, ওকে, books are seas. বুকস হবে এখানে। ওকে, বুকস আর সিজ। ওকে, বইগুলো হয় সমুদ্র। বলো এটা সিমিলি না মেটাফোর? ইয়া, গুড জব, গুড জব, গুড জব, গুড জব বদিরুদ্দিন, গুড জব মাম্পি, গুড জব শ্রেয়া। সবাই জানাও। মুনিরা, দেবাশিস, সিমিলি না মেটাফোর? ইয়া, গুড জব মুনিরা। দেবাশিস, সিমিলি না মেটাফোর? ইয়া, মেটাফোর। কেন মেটাফোর হলো? কারণ এখানে অ্যাজ লাইক নেই, তাই তো, কিন্তু কম্পেয়ার হচ্ছে। কার কম্পেয়ার হচ্ছে? বইয়ের সাথে সমুদ্রে কম্পেয়ার হচ্ছে, তাই তো। তাহলে এটা হয়ে গেল। তাহলে কি বলবে? দ্যাটস অ্যান এক্সাম্পল অফ মেটাফোর, এবং এটা হচ্ছে মেটাফোরের একটা এক্সাম্পল। ওকে, চলো
নেক্সট আমরা একটা এক্সাম্পল ভাবো, সাপোজ তোমাদেরকে দিচ্ছি যে ওকে, হি ইজ as brave as lion. চলো এটা বল। মাম্পি আগে থেকে অ্যান্সার দিয়ে দিয়েছে, ভেরি গুড মাম্পি, গুড জব। তাহলে ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, সে লায়নের মতো সাহসী, লায়নের মতো ব্রেভ। ওকে, ইয়া, ভেরি গুড শ্রেয়া, ভেরি গুড। সিমিলি, দ্যাটস অ্যান এক্সাম্পল অফ সিমিলি, ভেরি গুড, গুড জব। ঠিক আছে, বাহ, কত সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। সিমিলি, উনিরা সিমিলি, অ্যাকচুয়ালি সিমিলি বানানটা একটু ঠিক রাখবে, লাস্টে LE, ওকে, নট ওয়াই। একটু ওয়ার্ডটা একটু ঠিকঠাক মনে রাখবে, কারণ ওয়ার্ড ভুল হলে অসুবিধা। ইয়া, ঠিক আছে। ওকে, বদিরুদ্দিন দিয়েছো তো অ্যান্সার? খেয়াল করলাম না আমি। ইয়া, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। সিমিলি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। চলো, তোমরা বুঝতে পেরে গেছো। এখান থেকে 2 নম্বর কোশ্চেন আসবে, জাস্ট লিখবে অ্যান্সার, 2 পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, চলো। তাহলে এইগুলো আমরা আস্তে আস্তে, তাহলে আজ আমি 2টো শেখালাম, আরও পরে আস্তে আস্তে আরও অনেক কিছু শেখাবো, ঠিক আছে। যেমন একটা আছে ফুল ফ্যাথম ফ্লায়ার্স দাই ফাদার লায়ার্স। তারপরে আবার ম্যাকবেথের লাইনগুলো যেমন সবার মনে আছে তো, 3 উইচেস বলতো, fair is foul and foul is fair, over to the fog and filthy air, তাই না? তো এইভাবে আমরা নাটকও পড়বো, এইভাবে আমরা অ্যাকচুয়ালি আমাদের ইংলিশ অনার্সের জার্নিটা আমরা করবো, ঠিক আছে। ক্লাস কিন্তু কেউ মিস করবে না, এটা আমার রিকোয়েস্ট সবার কাছে। যত কষ্ট একটু ক্লাসটা লাইভে আসার চেষ্টা করবে, তো লাইভে আসলে তোমাদের সাথে এনজয় করে আমরা পড়তে পারি, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের মডিউল 4-এ। তাহলে কি রয়েছে মডিউল 4-এ? তোমাদের তাহলে রয়েছে রেটরিক রয়েছে, আর প্রসিডি রয়েছে, ওকে, এবং ফিগার অফ স্পিচ ব্যাপারগুলো সম্পর্কে রয়েছে, ওকে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 4টে মডিউল, মডিউল 1, 2, 3, 4, ওকে, ব্যাস। এই হচ্ছে সেমিস্টার 1-এর সিলেবাস, এই হচ্ছে সেমিস্টার 1 সিলেবাস। তাহলে দেখো, অত বেশি পড়তে হবে না, আমরা লিমিটেড পড়বো, কম পড়বো, কিন্তু ভালোভাবে পড়বো, ঠিক আছে। এটাই আমাদের একমাত্র পারপাস, ওকে। আচ্ছা, বেশ। তারপরে দেখো, আচ্ছা, এবার আমি কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে তোমাদেরকে আমি হালকা একটু বলে দিই, আমি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে, নাহলে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে হালকা একটু বলে দিই, তারপরে আমি ক্লাস করতে করতে ব্যাপারটা বলবো। আচ্ছা, তো টোটাল তোমাদের মার্ক হবে এই পেপারটা 75 মার্কসের। 50 মার্কসের তোমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশন হবে। মানে কি এন্ড সেমিস্টার এক্সামিনেশন, যেটাকে আমরা শর্টে কি বলি দাদা, ESE, এন্ড সেমিস্টার এক্সামিনেশন আমাদের হবে, ওকে। আচ্ছা, যেটা থিওরি তোমাকে লিখতে হবে, ওকে। আচ্ছা, আর 25 মার্কস তোমাকে অ্যাকচুয়ালি তোমার কলেজ প্রোভাইড করবে, ওকে। সেটা কোনো তোমার বলতে পারো হচ্ছে ইন্টার্ন অ্যাসেসমেন্ট হোক বা কিছুর মধ্যে দিয়ে করবে, ওকে, ঠিক আছে, ডান। এবার মডিউল 1 থেকে, মডিউল 1-এ কি দেখেছিলাম দাদা আমরা? মডিউল 1-এ কি দেখেছিলাম আমরা? মডিউল 1 আমরা দেখেছিলাম ফিলোলজি। আচ্ছা, তোমরা একটা কি করবে, একটা খাতা করবে, 2টো খাতা করবে, ওকে। একটা খাতায় যেইগুলো আমরা ক্লাস নোটসগুলো করবো সেটা একটা খাতায় করবে, আরেকটা খাতায় প্র্যাকটিস করবে। আমি তোমার মাঝে মাঝে মক টেস্ট নেবো, সেটা প্রত্যেক মাসে আমরা 2টো করে মক টেস্ট করবো, প্রত্যেক মাসে 2টো। তোমাদের কাজ কী হবে, আমি কোয়েশ্চেন পাঠিয়ে দেবো, সেই সময়ের মধ্যে আমাকে অ্যান্সার করে PDF ফরম্যাটে পাঠিয়ে দেবে, আমি দেখে তোমাদের বলে দেবো কত কি তোমাদের সমস্যা আছে, কি আছে, কত কি নাম্বার পাচ্ছ, ঠিক আছে। এবং আমাদের টপার যে হবে তার নামটা আমি গ্রুপে কিন্তু লিখবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিতে থাকো সবাই, ওকে। আচ্ছা, তো সিলেবাসটা মানে মডিউল 1, 2, 3, 4 এই 4টে সিলেবাস তোমরা একটু ভালোভাবে মোটামুটি হচ্ছে যে লিখে রাখবে খাতায়, সেটা আমরা আস্তে আস্তে যেগুলো হয়ে যাবে রাইট তোমরা দিয়ে দেবে, এইভাবে আমরা করবো, ঠিক আছে। আচ্ছা, বেশ হলো। আচ্ছা, এবার আমাদের মডিউল 1-এ কী রয়েছে দেখো, স্টুডেন্ট শ্যাল বি রিকোয়ার্ড টু রাইট 2 শর্ট নোটস, মানে কি 2 ব্রিফ ডেসক্রিপশন আমাদের লিখতে হবে, আউট অফ 5 ক্যারিং 5 মার্কস, ইচ ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস, ওকে। মানে 5 নাম্বার করে আমাদের 2টো লিখতে হবে, টোটাল 10 নাম্বারে। কটা থাকবে দাদা? 5টা। দেখো 5টা থাকবে, 5টার মধ্যে জাস্ট অনলি 2টো করতে আমাদেরকে। কত অপশান দেখতে পাচ্ছ? 5টার মধ্যে জাস্ট 2টো। আর আমরা যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছি তখন দেখে 12টা থাকে, 12টার মধ্যে 10টা করতে, 2টো বাদ যায়, তাই না? কত অপশান পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তারপর এবার মডিউল 2, স্টুডেন্টস শ্যাল অ্যান্সার any 3 কোয়েশ্চেন আউট অফ 4 to be set from each one of the 4 sub modules following the flexible question pattern as given below. তো এইখানে আমাদের অ্যাকচুয়ালি টোটাল 12 নম্বরে থাকবে, ঠিক আছে। তো এইখানে আমাদের 4টে সাব মডিউলস থাকবে, তার মধ্যে 3টে আমাদের কোশ্চেন করতে হবে, ঠিক আছে। 3টে করতে হবে, 4টের মধ্যে থেকে 3টে আমাদের করতে হবে, ওকে। আচ্ছা, কি 4টে থাকবে? স্টুডেন্টস শ্যাল রাইট শর্ট নোটস অন দ্য ফাংশন অফ any 2 অফ দ্য স্পিচ অর্গান। তো স্পিচ অর্গান সম্পর্কে আমরা যেগুলো পড়বো তার মধ্যে থাকবে অ্যাকচুয়ালি 2টো
তোমায় করতে হবে, ঠিক আছে? দুটো তোমাকে লিখতে হবে আউট অফ 4, 4টির মধ্যে দুটো তোমায় করতে হবে। ইন দ্য প্রোডাকশন অফ স্পিচ সাউন্ডস উইথ এক্সাম্পল, 2 করে 4 নাম্বার থাকবে। তারপরে স্টুডেন্ট শ্যাল গিভ আ 3 টার্ম লেভেল ডেসক্রিপশন অফ 2 স্পিচ সাউন্ডস আউট অফ 4, 4টের মধ্যে দুটো তোমাকে স্পিচ সাউন্ড করতে হবে। তারপরে স্টুডেন্ট শ্যাল অ্যান্সার 1 কোয়েশ্চেন আউট অফ 2 অন স্ট্রেস অ্যান্ড মানে ইন্টোনেশন, দেখো কোথায় স্ট্রেস পড়ছে, কোথায় আনস্ট্রেস, কোথায় ইন্টোনেশন, সেগুলো করলেই হয়ে যাবে। 4টের মধ্যে দুটো করতে হবে এখান থেকে, সরি দুটো থাকবে, দুটোর মধ্যে একটা করতে হবে এখানে অ্যান্সার। তারপরে দেখো রয়েছে স্টুডেন্ট শ্যাল গিভ ফোনেটিক ট্রান্সক্রিপশন অফ অ্যানি 4 ওয়ার্ডস আউট অফ 8। ওকে, 8টের মধ্যে 4টে ওয়ার্ডের ফোনেটিক ট্রান্সক্রিপশন তোমায় করতে হবে, এবং সেটা অ্যাকচুয়ালি 4টে করতে হবে আমাদেরকে 1 নাম্বার করে। তারপরে মডিউল 3, স্টুডেন্ট শ্যাল বি রিকোয়ার্ড টু রাইট 4 শর্ট নোটস আউট অফ 8 ক্যারিং 3 মার্কস ইচ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। ওকে, 3 নাম্বার করে 4টে করতে হবে 8টার মধ্যে থেকে, ঠিক আছে? এগুলো আমরা পড়তে দেখবো কী কী পড়বে না পড়বে সেগুলো সম্পর্কে সব বলে দেবো তোমাদেরকে। এবার মডিউল 4, মডিউল 4-এ কী রয়েছে? স্টুডেন্ট শ্যাল আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেন ফিগার অফ স্পিচ ফ্রম অ্যানি 4 সেন্টেন্সেস আউট অফ 8। 8টার মধ্যে 4টে সেন্টেন্স তোমাকে ফিগার অফ স্পিচ, মানে ফিগার এই যে আমি বললাম সিমিলি, মেটাফোর, এগুলো করতে হবে। করলেই তোমরা দেখো তো অর্থাৎ করলেই তোমরা পেরে যাবে ইজিলি, ঠিক আছে? এগুলো করতে হবে। আর লাস্ট আমাদের রয়েছে স্টুডেন্ট শ্যাল স্ক্যান অ্যানি ওয়ান অফ দ্য ভার্স প্যাসেজ আউট অফ 2, মেনশন দ্য মিটার অ্যান্ড ইন্ডিকেট ভ্যারিয়েশন ইফ অ্যানি, ঠিক আছে? এবং লাস্টে আমাদেরকে দুটোর মধ্যে একটা আমাদের স্ক্যান করতে হবে। যেমন আমরা দোকানে কি বলি না, কাকু স্ক্যান করে দাও তো এটা, কাকু এই যেটা এই হচ্ছে কাগজটা, এখানে একটু স্ক্যান মানে আলাদা ব্যাপার, ঠিক আছে? এখানে স্ক্যান মানে অন্য ব্যাপারটা আমরা দেখবো, ঠিক আছে? মানে কবিতাকে আমরা স্ক্যান করবো, স্ক্যানসন বলা এটাকে, স্ক্যানসন করবো। স্ক্যানসন করলে কী হবে, কবিতাটা কতটা ভালো, কতটা খারাপ, কী কী ইমপ্লিমেন্টেশন দরকার ছিল কবিতাটার, কোনগুলো আমাদের পোয়েট বা পোয়েটিস অ্যাকচুয়ালি বলতে পারো হচ্ছে যে কোনো কারণে মিস্টেক করছে, সেগুলো সম্পর্কে আমরা দেখবো, ঠিক আছে? আমাদের স্ক্যানসনের মতো, ব্যাস এই হচ্ছে তোমাদের সিলেবাস। এটাই আমরা আমাদের ফার্স্ট সেমিস্টারে পড়বো, ঠিক আছে? তো রাইটিং আমাদের নেই, চিন্তা করতে হবে না, বাট কিন্তু রাইটিং অনেক কিছু আমি গল্প তোমাদেরকে বলবো, এপিক পড়তে গিয়ে, ব্যালাড পড়তে গিয়ে, এলজি পড়তে গিয়ে, ওড পড়তে গিয়ে অনেক কিছু আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? আচ্ছা, সিলেবাস সম্পর্কে যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই আমাকে জানাতে পারো, কিন্তু তোমরা সিলেবাসটা একটা খাতায় লিখে নেবে সবাই কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু রিকোয়েস্ট সবার কাছে, সিলেবাসটা জাস্ট সবাই কিন্তু খাতায় একবার লিখে নেবে। ওকে, বল সবাই বুঝতে পারছো? কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি আছে? কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি আছে? জানিয়ে দাও আমাকে। কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি আছে? বলো। স্যার আমাদের ক্লাস সপ্তাহে কদিন হবে? তোমাদের ক্লাস সপ্তাহে 2 দিন হবে, ক্লাস সপ্তাহে 2 দিন হবে। এবং যদি আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির অনেকটা সিলেবাস তোমাদের সাথে সেম, যদি আমার মনে হয় যে তোমরাও ক্লাসটা করলে ভালো, আমি তোমাদের ক্লাস তখন সেটা বলে দেবো, ঠিক আছে? সেটা আমি আগে জানি, বাট কিন্তু সপ্তাহে তোমাদের 2 করেই ক্লাস হবে, ঠিক আছে? 2 করেই ক্লাস হবে এভরি উইকে। ওকে, কবে আমি একটু বলে দিই, কবে হবে, মানে হবে বলতে আজকে বৃহস্পতি 8টা থেকে শুরু হয়েছে, বৃহস্পতি দিনটা তোমাদের 9টা থেকে ক্লাসটা শুরু হবে, রাত্রি 9টা থেকে। ওকে, আমি তোমাদের লিখে দিচ্ছি। ওকে, তো আমাদের সপ্তাহে 2 করে ক্লাস হবে। 1 নম্বর ক্লাস হবে আমাদের, সবাই খাতায় লিখে নাও, থার্সডে অ্যাট 9 PM এটা। আর সেকেন্ড হচ্ছে আমাদের আচ্ছা, স্যাটারডে আমি যদি দুপুর 1টা থেকে একটা ক্লাস নিয়ে তোমরা কি অ্যাটেন্ড করতে পারবে? স্যাটারডে দুপুর 1টা থেকে, স্যাটারডে শনিবার দুপুর 1টা থেকে অ্যাটেন্ড করতে পারবে? স্যাটারডে দুপুর 1টা থেকে আমাকে একটু জানিয়ে দাও। স্যাটারডেতে কার অসুবিধা হবে আমাকে একটু জানাও। স্যার রাতে হলেই ভালো হতো স্যার। আচ্ছা, রাতে হলে বলছো? আসলে ব্যাপারটা হচ্ছে যে অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টদের তো ওদের তো 4টেই চলছে, ডেটটা করাটা একটু অসুবিধা। ঠিক আছে, আমি দেখছি। থার্সডেটা তোমাদের তো ক্লাস হবে, ওই দিনটা ক্লাস হবে। ফ্রাইডে প্রতিদিন আছে। আচ্ছা আচ্ছা, মানে 11টার দিকে যদি ক্লাস নিয়ে অসুবিধা হবে তোমাদের, রাত্রি 11টা থেকে 12:30 পর্যন্ত চলবে। জানি একটু লেট নাইট ক্লাস হবে রাত্রি 11টা থেকে, করলে হবে? আমাকে একটু জানাও, না অসুবিধা হবে বলো আমাকে, সেই অনুপাতে আমি ক্লাস শিডিউলটা তোমাদের করব। বল
একদিন হবে ওটা মানে 11টা থেকে না না, অর্থাৎ না হলে আমাদের বৃহস্পতিবার 9টার দিকেই হবে, ঠিক আছে? বলো, একটুখানি অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, একটু প্রবলেম, হ্যাঁ বুঝতে পারছি অত রাত্রে তো ক্লাসটা করাটা একটু তোমাদের সমস্যা, ঠিক আছে, অসুবিধা নেই। থার্সডেটা ক্লাসটা আমাদের হোক। এবার আমি তোমাদের ওদের সাথে ক্লাস মার্চ করে দেবো, কারণ ওদের আর তোমাদের অনেকটা সেম, ঠিক আছে? তো আমি মার্চ করে দেবো, আমি তোমাদের গ্রুপে জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে? আর একটা নেক্সট ডেট আমাদের কবে হবে, ঠিক আছে? আমি একটু মানে চেষ্টা করবো একটু রাত্রের দিক করেই করার তোমাদের ক্লাসটা, ওকে? ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ওকে, আচ্ছা, আর একটা কথা আমি একটু বলে দিই তোমাদের, মক টেস্ট যেটা নেবো, মক টেস্ট আমরা কিন্তু প্রত্যেক মাসের মিডিলে, মানে কি প্রত্যেক মাসে মক টেস্ট হবে দুটো করে আমাদের মক টেস্ট হবে, যেখানে তোমরা কিন্তু যাই হয়ে যাক, জ্বর হোক যাই হোক যা কিছু হোক, পরীক্ষা কিন্তু সবাই দেবে মক টেস্টে। কারণ এই মক টেস্টে যদি তুমি পরীক্ষা না দাও তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, কারণ পরীক্ষার প্রিপারেশন তাহলে তোমার ভালো হবে না, ঠিক আছে? পরীক্ষাটা যাই হয়ে যাক, যাই কষ্ট, পরীক্ষাটা কিন্তু তোমরা দেবে। আচ্ছা, মক টেস্ট হবে 15 তারিখ অফ দ্য মান্থ, ওই মান্থের 15 তারিখ হবে, এবং আরেকটা হবে ওই মান্থের ঠিক 25 তারিখ, ঠিক আছে? ওই মান্থের ঠিক 25 তারিখ, ওকে? মানে 15 তারিখ একটা, 25 তারিখ একটা, হলো? তাহলে দুটো আমাদের মক টেস্ট হবে, সবাই মনে রাখবে কিন্তু, ঠিক আছে? 15 তারিখ একটা, 25 তারিখ একটা, হলো? আচ্ছা, তো এভাবে আমাদের ক্লাসগুলো ঠিকঠাকভাবে চলবে, ক্লাসগুলো সবাই কিন্তু অ্যাটেন্ড করবে, ক্লাস কিন্তু কেউ মিস করবে না। স্যার আমার উত্তর দিলেন না, বদরুদ্দিন কী করেছো আমি বুঝতে পারলাম না, কী মেসেজ করেছো? স্যার এতগুলো কি একটা সেমিস্টারে করতে হবে? হ্যাঁ, ইয়েস, সরি বদরুদ্দিন, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এই এতগুলো আমাদের একটা সেমিস্টারই করতে হবে, একটা সেমিস্টার। এখানে এতগুলো বলতে কিছু নেই, এখানে খুব কম আছে, খুবই কম। ফার্স্ট সেমিস্টারে যদি তোমরা দেখো, মানে অন্যান্য সেমিস্টারের থেকে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা খুবই কনসাইজ, খুবই ছোট, খুবই কম, এবং এগুলো এতগুলো তোমার মনে হচ্ছে, বাট কিন্তু আমরা ক্লাস করতে করতে দেখবে এতগুলো মনে হবে না, একদিনে অনেকগুলো টার্ম আমরা শিখে যাব, ঠিক আছে? এটা আমাদের অ্যাকচুয়ালি রয়েছে, ওকে? ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ওকে, কারো কথা কোনো ডাউট বা কোয়ারি আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। স্যার কতদিন লাগতে পারে বলতে আমরা চেষ্টা করব অ্যারাউন্ড 3টে মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়ার, বাট আমাদের যদি প্র্যাকটিসটা আমরা একটুখানি বাড়াই তাহলে আমাদের 4 মাসের মধ্যে ওভারঅল কমপ্লিট হয়ে যাবে। আর তোমার এক্সাম হবে 5 নম্বর মাসে কি 5 নম্বর মাসের লাস্টের দিকে তোমাদের এক্সাম হবে, ঠিক আছে? ওকে, এইচএসের সেমিস্টারগুলোতেও এমন সিলেবাসই ছিল প্রায়। আচ্ছা, 2027 বলতে 26 হবে এক্সাম, 26 হবে এক্সাম। ও আচ্ছা, তোমাদের ফার্স্ট সেমিস্টার, হ্যাঁ তোমাদের, আচ্ছা ফার্স্ট সেমিস্টার 2027 হবে, 26 হবে না, 27 হবে, 27 হবে জানুয়ারির দিকে, না হলে তোমার আমাদের 2026 ডিসেম্বরে, এরকম দেখবে আমাদের ইউনিভার্সিটি জানিয়ে দেবে, মানে চিন্তা নেই, ঠিক আছে? জানিয়ে দেবে, চাপ নেই, ওকে? আর তোমাদের কলেজে কোনো নোটিশ পাঠিয়ে থাকলে আমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? কোনো তোমাদের নোটিশ হোক, ইন্টারনাল হোক বা যাই হোক, ইন্টারনাল আগে আমাদের জানিয়ে দেবে যে দাদা আমার ইন্টারনাল আছে, ঠিক আছে? সেই অনুপাতে তোমাদের নোটস আমি অলরেডি প্রোভাইড করে দেবো, ওকে? ঠিক আছে, সবাই বুঝতে পারছো? কারো কথা কোনো কোয়েশ্চেন বা কোয়ারি আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। কারো কথা কোনো কোয়েশ্চেন বা কোয়ারি আছে কিনা আমাকে জানবে। ইন্টারনাল মানে বাবা যেটাকে তোমরা সাবমেটিভ বোঝো, যেটাকে সাবমেটিভ, যেমন স্কুলে যেমন সাবমেটিভ দিতে না, ফার্স্ট সাবমেটিভ, সেকেন্ড সাবমেটিভ, ওইভাবে ইন্টারনাল তোমাদের হতে পারে, ঠিক আছে? একটুখানি দেখবে কলেজে এগুলো আলোচনা করা হবে সব কিছু বিষয় নিয়ে, ঠিক আছে? এখন যা কলেজে ক্লাসগুলো একটু ভালোভাবে করো, ব্যাস, তার এখন জাস্ট এনজয় করো, অ্যাকচুয়ালি মানে লিটারেচারকে জাস্ট এনজয় করো, ঠিক আছে? এখন প্রেসার নেওয়ার কিছু দরকার নেই আমাদের, ওকে? ঠিক আছে, কারো কথা কোনো কোয়েশ্চেন বা কোয়ারি আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। মাম্পি কুন্ডু স্যার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাবা মেদিনীপুরে আমার বাড়ি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, বলো কারো কথা কোনো কোয়েশ্চেন বা কোয়ারি আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। কোনো কোয়েশ্চেন বা কোয়ারি আছে কারো? আর এনি ডাউট? ইন্টারনাল কি দিতে লাগবে কলেজে? হ্যাঁ, ইন্টারনাল দিতে হবে বাবা কলেজে, নাহলে 25 মার্কসটা তুমি পাবে না, ইন্টারনালটা দেখবে, ঠিক আছে? এবার তোমাদের কলেজে ইন্টারনাল নিতে পারে, যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটি ইন্টারনাল নেয়, তোমাদের দেখবে ইউনিভার্সিটি দেখবে কী করে, সেটা একটুখানি দেখবে কলেজে গেলেই তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? বা সিনিয়র দাদিদের তোমরা জিজ্ঞেস করতে পারো তাদের ইন্টারনাল হয় না হয়নি, ঠিক আছে? এইভাবে,
ওকে, ঠিক আছে, তাহলে ক্লাসটা আমি এখানেই শেষ করি। ওকে, ঠিক আছে, গুড নাইট টু অল অফ ইউ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের ফার্স্ট ক্লাসে জয়েন করার জন্য এবং আমার সাথে দারুণ সুন্দর একটা ক্লাস করার জন্য। ওকে, ঠিক আছে, না, গুড নাইট টু অল অফ ইউ, টাটা বাই বাই সবাই, আর সবাই ভালোবেসে মন দিয়ে পড়তে থাকবে, ঠিক আছে। আর রেকর্ডের ক্লাসটা আমি তোমাদের একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, সেই প্লেলিস্টে তোমার রেকর্ডের ক্লাসটা দেখতে পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, টাটা, গুড বাই, চলো তোমরা লিভ করতে পারো ক্লাস থেকে, টাটা।